স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্ট করা উচিত কি কি কারণে? এই যে অনেক মানুষ বলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করব, বাবা যদি টাকা ডুবে যায় আমার, যদি আমি প্রফিট না পাই, এই যে মনের মধ্যে এই একটা শঙ্কা বা একটা উৎকণ্ঠা আসে, সেটা কাটানোর জন্যে তুমি কি বলবে যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা উচিত কি কি কারণে? কিন্তু সব থেকে বড় মানুষের যেটা ভয় যে আমি লগ্নি করব, কিন্তু সেটা যদি আমার কোনোভাবে বিফলে চলে যায়, এটা আমাদের একটা ভয় ধ্যান ধারণা থাকে। কিন্তু যদি সঠিকভাবে অল্প করে সে ইনভেস্টমেন্ট করে তার নিজের জায়গাটা সে যদি ঠিক করে নেয়, তারপরে তার সঙ্গে কিছু পড়াশুনো আছে সেগুলোকে সে যদি ঠিক করে এবং লোকের কথা না শুনে নিজের যদি এডুকেশন হোক, নলেজ দিয়ে হোক, সে সেই জায়গাটাকে যদি নিজেকে তৈরি করতে পারে, তাহলে লগ্নি কখনো পড়ে যাবে না। অনেকে এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করা শুরু করলেই তারা সঙ্গে সঙ্গে ভাবে এই যে ইনভেস্ট করেছি, এই যে কোনো স্টক কিনেছি, এবার স্টকটা কিনেছি মানে এবার বাবা তাড়াতাড়ি বিক্রি করে দিই, যদি লস হয়ে যায়। ডিপেন্ড করছে তার নিজের মানসিকতার উপরে। এবার যদি কেউ মনে করে যে আমি লং টার্মে কিনে রাখবো, আমি 5 বছরের একটা ভিউ নিলাম, আমি 5 বছরের মধ্যে একটা জিনিসকে ইনভেস্ট করছি, 5 বছর পর আমি এটাকে বিক্রি করবো। আবার কারোর হচ্ছে যে আমি শর্ট টার্মের ভেতরে যাব, আমি 1 বছরের ভেতরে সেটাকে আমি সেল আউট করে বেরিয়ে যাব। হ্যাঁ, একটা ধরো যে নতুন স্টক মার্কেটে যার ইন্টারেস্ট আছে, যে স্টক মার্কেটে নিজে ইনভেস্ট করতে চায়, সে তো ইনভেস্ট করবে ঠিক করে নিল, কিন্তু সে ইনভেস্ট করার আগে তার কি কি বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত? দেখো, পড়াশুনোর এখানে দুটো আমাদের টেকনিক আছে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস আর একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। ফান্ডামেন্টাল অ্যানালিসিস সেটা সাধারণত তোমার ব্যালেন্স শিট, অডিট রিপোর্ট, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে প্রফিট লস, ট্রায়াল ব্যালেন্স কী হচ্ছে, এইগুলোর ওপরে ডিপেন্ড করে কাজ হয়। বিটা লেভেল কত, তার বেঞ্চমার্ক কী আছে, এগুলোর ডিপেন্ড করে। আর টেকনিক্যাল অ্যানালিসিস ডিপেন্ড করে চার্টের উপরে। যেটা চার্টের সঙ্গে অনেক ইন্ডিকেটর কাজ করে, যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে এই স্টকটা এখন উঠবে, এই স্টকটা এবার পড়ে যাবে। এই যে একটা শেয়ার যে কেনার সময় আর বিক্রি করার সময়, এই কেনার সময় আর বিক্রি করার সময় কি বিষয়ে আমাদের নজর থাকা উচিত? দেখো, আমরা যখন পড়াতে গিয়ে আমরা দেখেছি, বা আমার অভিজ্ঞতা, 15 বছর ধরে আমি কাজ করছি মার্কেটে, আমি দেখেছি যে যখন বড় স্টকগুলো, যেমন ধরো রিলায়েন্সের মতো যে বড় স্টক, এসি সিমেন্ট, যেগুলো অত টাকার বড় স্টক, সেগুলো এক সময় আর বাড়তে পারে না। তখন দেখা যায় যে তার মানে লার্জ ক্যাপগুলো একটা সময় বাড়তে বাড়তে জায়গায় গিয়ে থেমে যায়, এবং তখন দেখা যায় মিড ক্যাপগুলো আর স্মল ক্যাপগুলো পারফরমেন্সটা যেন শুরু করে। যখন লার্জ ক্যাপগুলো যখন বাড়তে বাড়তে একটা জায়গায় এসে স্থির হয়ে যায় না, তখনই কিন্তু বোঝা যায় যে টোটাল অল ওভার মার্কেটে একটা খারাপের দিকে যাচ্ছে। এই যে প্রতিদিন যে সকাল 9:15 এই শেয়ার মার্কেট খোলে, বিকেলবেলা 4টে অবধি চলে বিষয়টা, যে এই শেয়ার মার্কেট খোলা আর শেয়ার মার্কেট বন্ধ হওয়া, এই খোলা থেকে বন্ধ হওয়ার সময় অবধি পুঙ্খানুপুঙ্খ কোন কোন বিষয়ে মানুষের নজর রাখা উচিত? দেখো, প্রথম কথা হচ্ছে যে যখন মার্কেট খোলে 9:15, মার্কেট বন্ধ হয়ে যায় 3:30। প্রথম যখন স্টক মার্কেটটা খোলে, তখন ফার্স্ট তাদেরকে দেখতে হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে সাইট আছে, সেখানে যখন তুমি ঢুকবে, মানে যেটাকে আমরা বলি, সেটা 9:07 তোমাকে দেখাতে শুরু করে মার্কেটটাকে, মানে প্রি মার্কেট যেটা আমরা বলি। সেখানে আমরা খুললে দেখতে পাই যে সেই জায়গায় সেই দিনকে দাঁড়িয়ে অ্যাডভান্সে কজন আছে, ডিক্লাইনে কজন আছে, আর অ্যাভারেজে কজন আছে। যদি দেখি যে অ্যাডভান্সে অনেকগুলো স্টক দাঁড়িয়ে আছে, সেদিন কিন্তু আমরা বুল মার্কেট বলে মনে করি। তার মানে মার্কেট কিন্তু বুল, মানে মার্কেট উপরের দিকে যাবে। এবার যদি দেখা যায় যে বেশিরভাগ রেড সিগন্যালের দিকে আছে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু বিয়ারের দিকে যাবে। আর যদি দেখা অ্যাভারেজের মধ্যে অ্যাভারেজ বেশি, তাহলে কিন্তু ওয়েট করতে হয়, যে দুটো ক্যান্ডেল হতে দিতে হয়। 9:15 মিনিটে দুটো ক্যান্ডেল হতে, 15 মিনিট 45, মানে 9:45 দুটো ক্যান্ডেল দেখলে আমরা বুঝতে পারি যে আজকে মার্কেটটা কোন দিকে ঘুরবে। এই যে লং টার্ম শেয়ার আর শর্ট টার্ম শেয়ার, এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্যটা কি? যে লং টার্ম শেয়ার কোনগুলোকে আমরা দেখতে পারি, আর শর্ট টার্ম শেয়ার হিসাবে আমরা কোনগুলোকে দেখতে পারি? দেখো, লং টার্ম শেয়ার আর শর্ট টার্ম শেয়ারের মধ্যে তফাৎটা হচ্ছে কি, যে বিগ হাউস ইন্ডাস্ট্রিগুলো কাজ করে, তারা সব সময় তাদের ভিউটা 5 বছর নিয়ে কাজ করে, 5 বছর 8 বছর নিয়ে কাজ করে, যে আমি আজকে দাঁড়িয়ে আছি কোথায়, আমি 5 বছর পর কোথায় দাঁড়িয়ে থাকবো। এরকম অর্গানাইজেশনগুলো কিছু
ভালো কাজ করে। যেমন ধরো তাদের ভেতরে টাটা মোটরস আছে, SBI আছে, যাদের ভালো ITC আছে, এরকম বড় বড় কোম্পানিগুলো তাদের লং টার্ম ভিউ নিয়ে তারা কাজ করে। কিছু কোম্পানি আছে তারা মনে করে খুব শর্ট টার্মে আমি যদি থাকি তো সেক্ষেত্রে আমি কাজ করে বেরোতে পারবো। যেমন ধরো তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরো সিএসসি কি করে, গরমকালে প্রচণ্ড আমাদের কারেন্ট কনজাম্পশন বাড়ে, তো আর শীতকালে কারেন্ট কনজাম্পশন নেই। শর্ট টার্ম কিন্তু এটাই, তোমাকে গরমকালের জন্য কিন্তু শীতকালে স্টকটাকে কিনে রেখে দিতে হবে, আর গরমকালে যখন কনজাম্পশন বাড়বে তাদের ভ্যালুয়েশনও বাড়বে, আমি বিক্রি করে চলবে। মানুষের দৈনন্দিন জীবনে আজকের ডেটে ইনকাম করা, উপার্জন করা এতটাই কষ্টকর হয়ে গেছে যে অর্ধেক জায়গায় মানুষের চাকরিতে ঠিকঠাক মাইনে নেই, সব জায়গায় চাকরি বেশি দিন থাকছেও না, কিছুদিন পর চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। এছাড়াও কদিন আমার চাকরি থাকবে, এই আমার চাকরি চলে যাবে না তো, এই টেনশনে মানুষকে ভুগতে হচ্ছে। প্রতিনিয়ত এই চিন্তায় মানুষকে ঘুমোতে যেতে হয়। কারণ কি, মানুষ অনেক সময় অনেক কিছু ইনকাম সোর্সকে অখেয়াল করে দেয়, সেগুলোকে ভাবে তারা এইগুলো হয়তো খুব রিস্ক, এই সব দিকে আমরা যদি ইনকামের কথা ভাবি তাহলে আমরা হয়তো ডুবে যাব, আমরা লস খেয়ে যাব, আমরা হয়তো জানি না বলে এখান থেকে আমরা কোনো প্রফিট উপার্জন করতে পারবো না, বা আমরা এটাকে কোনো একটা প্রফেশন বানাতে পারবো না। সেই সব চিন্তা থেকেই বাঙালিরা বিশেষ করে, বা বলতে পারেন তরুণ প্রজন্ম, নতুন প্রজন্মরা এই স্টক মার্কেট, এই ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট থেকে নিজেদের মুখ ফিরিয়ে রাখে। কিন্তু এই স্টক মার্কেট, শেয়ার মার্কেটের এই জগৎটাও যে কতটা একটা মানুষকে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন দিতে পারে, মানুষকে একটা ইনকাম করার নতুন রাস্তা খুলে দিতে পারে, সেটা আমরা যদি একটু গভীরে এটাকে নিয়ে আলোচনা করি, আমরা যদি এটাকে গভীরে ভাবি, এটা নিয়ে পড়াশোনা করি, আমরা বুঝতে পারবো যে বর্তমান দিনে আমরা পরিশ্রম করছি অনেক, বিভিন্ন সেক্টরে কাজের জন্য হন্যে ঘুরছি, সেখানে কাজ করে সকাল থেকে রাত অবধি মাথার ঘাম পায়ে ফেলেও টাকা ইনকাম এমন করতে পারছি না। কিন্তু এই সব বিষয়গুলো, স্টক মার্কেট, শেয়ার মার্কেটে যদি আমরা মনোযোগ সহকারে একটু মনোনিবেশ করি, কি বিষয়টা নিয়ে পড়াশোনা করি, করে সেখানে ইনভেস্ট করি, তাহলে দেখা যাবে এইখান থেকে, এই স্টক মার্কেট থেকে আমরা এত টাকা উপার্জন করছি যে টাকা দিয়ে স্বাচ্ছন্দ্যে আমরা আমাদের জীবন চালাতে পারবো। শুধু জীবন চালাতে পারবো না, হয়তো আমাদের সব শখ আহ্লাদও পূরণ করতে পারবো। তো আমাদের এই সব প্রত্যেক দিন প্রতিনিয়ত এই শখ আহ্লাদ পূরণ করার যে জীবন, যে আমরা প্রত্যেক দিন ভাবি যে আমাদের একটা এই জিনিসটা কিনলে ভালো হতো, ওই জিনিসটা যদি আমরা পেতাম ভালো হতো, এই দামি ফোনটা পেলে ভালো হতো, একটা গাড়ি হলে ভালো হতো, নতুন ফ্ল্যাট কিনবো, কিন্তু ফ্ল্যাট কিনতে গেলে যে এত EMI ডাউন পেমেন্ট করতে হবে, যে টাকা পাবো কোথায়, এই তো কিছু টাকা একটা আমি চাকরি করি, এই সামান্য মাইনে পাই, তা দিয়ে কি আমি ফ্ল্যাট কিনতে পারবো, লোন বা EMI চোকাতে পারবো? এই মনে এই সাহসটা আমাদের তখন আসে না। কিন্তু স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্ট করে বহু মানুষ এটাকে প্রফেশন বানিয়ে এখান থেকে প্রতি মাসে যা উপার্জন করছে, তিনি স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছে, তিনি বাড়ি করছে, গাড়ি করছে, তিনি তার পরিবারের, তার নিজের সব ইচ্ছা পূরণ করতে পারছে। সেটা কেন পাচ্ছে? সেটা কিছু মানুষ পাচ্ছে, আমরা সবাই পাচ্ছি না কেন? সেটাই আজকে আমরা তার উত্তর খুঁজবো। এই স্টক মার্কেট, শেয়ার মার্কেটের ব্যাপারে একজন পারদর্শী মানুষ, একজন শিক্ষক, যিনি স্টক মার্কেট, শেয়ার মার্কেট নিয়ে লোককে পড়ান, লোককে নতুন নতুন অনেক টিপস দেন, কী করে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে সফল হওয়া যায়, এই পথটাও বেছে নেওয়া যায় উপার্জনের জন্যে, তার তিনি ক্লাস করান। সেই মানুষটার সঙ্গে আজকে আমরা আলোচনা করব, সেই মানুষটার থেকে আমরা জেনে নেব এই স্টক মার্কেটের এই দীর্ঘ বিষয়টা। আমরা আজকে কথা বলবো আমাদের পরিচিত দেবাশিস দার সাথে, যিনি স্টক মার্কেটে একজন পারদর্শী মানুষ, যিনি স্টক মার্কেটের এই কাণ্ড কারখানায় বহুদিন ধরে আছেন এবং বহু তার ছাত্রছাত্রীদের তিনি এই বিষয়ে পারদর্শী করে তুলেছেন। তো আমরা কথা বলবো আজকে দেবাশিস দার সাথে। দেবাশিস দা, তোমাকে প্রথমেই এমন একটা প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে মানুষের মনের মধ্যে যে প্রশ্নটা সবসময় কাজ করে, স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্ট করা উচিত কি কি কারণে? এই যে অনেক মানুষ বলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করব, বাবা যদি টাকা ডুবে যায় আমার, যদি আমি প্রফিট না পাই, এই যে মনের মধ্যে এই একটা শঙ্কা বা একটা উৎকণ্ঠা আসে, সেটা কাটানোর জন্যে তুমি কি বলবে যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা উচিত কি কি কারণে? প্রথমে দেখো, শেয়ার মার্কেট বা স্টক মার্কেট যেটা আমরা বলি, স্টক কথাটা এসছে US থেকে, আর শেয়ার হচ্ছে ইউরোপিয়ান কথা। স্টক আর শেয়ার একই,
কিন্তু সব থেকে বড় মানুষের যেটা ভয় যে আমি লগ্নি করব, কিন্তু সেটা যদি আমার কোনোভাবে বিফলে চলে যায়, এটা একটা আমাদের একটা ভয় ধ্যান ধারণা থাকে। কিন্তু যদি সঠিকভাবে অল্প করে সে ইনভেস্টমেন্ট করে তার নিজের জায়গাটা সে যদি ঠিক করে নেয়, তারপরে তার সঙ্গে কিছু পড়াশুনো আছে সেগুলোকে সে যদি ঠিক করে এবং লোকের কথা না শুনে নিজের যদি এডুকেশন হোক, নলেজ দিয়ে হোক, সে সেই জায়গাটাকে যদি নিজেকে তৈরি করতে পারে, তাহলে লগ্নি কখনো পড়ে যাবে না। তার উদাহরণস্বরূপ তোমাকে আমি বলতে পারি, তুমি 2020 সালে যখন প্যান্ডামিক হয়েছিল তখন এসবিআই শেয়ারের দাম ছিল 160 টাকা। আজকে 5 বছর পর দাম হচ্ছে 937 টাকা। এটাই তার অ্যান্সার। ঠিক আছে, যদি ঠিক মতো জায়গায় লগ্নি করা যায়, সেটা কখনো সঠিক জায়গায় তোমাকে প্লেসমেন্ট করলে সেটা কখনো খারাপ জায়গায় যাবে না। তোমার ঠিক জায়গায় তুমি যদি সেই লগ্নিটা করো, তোমার অবশ্যই রিটার্ন বেটার আসবে। এবার আসা যাক, অনেকে এই শেয়ার মার্কেটে ইনভেস্ট করা শুরু করলেই তারা সঙ্গে সঙ্গে ভাবে এই যে ইনভেস্ট করেছি, এই যে কোনো স্টক কিনেছি, এবার স্টকটা কিনেছি মানে এবার বাবা তাড়াতাড়ি বিক্রি করে দিই, যদি লস হয়ে যায়, যদি এই শেয়ার মার্কেট স্টকের দাম পড়ে যায়, আমার যদি একটা ক্ষতি হয়ে যায়, এই যে প্যানিকটা কাজ করে, এটা কত অংশে ঠিক? আদতে একটা স্টক বা শেয়ার কেনার পরে কতটা ধৈর্য ধরে থাকা উচিত? সেটা থেকে প্রফিট পাওয়ার জন্যে কি কি দিকে নজর রাখা উচিত? ডিপেন্ড করছে তার নিজের মানসিকতার ওপরে। এবার যদি কেউ মনে করে যে আমি লং টার্মে কিনে রাখবো, আমি 5 বছরের একটা ভিউ নিলাম, আমি 5 বছরের মধ্যে একটা জিনিসকে ইনভেস্ট করছি, 5 বছর পর আমি এটাকে বিক্রি করব। আবার কারোর হচ্ছে যে আমি করব, আমি শর্ট টার্মের ভেতরে যাব, আমি 1 বছরের ভেতরে সেটাকে আমি সেল আউট করে বেরিয়ে যাব। তার ওপর এবং এরকম কিছু কোম্পানি আছে যারা লং টার্মের ওপরে কাজ করে, যেমন ধরো টাটা মোটরস, একটা ভালো বড় কনসার্ন একটা, তারা সেই ভিউটা তৈরি করে কাজ করে, তাদের ম্যানেজমেন্ট গুড ম্যানেজমেন্ট, আইটিসি তাদের গুড ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাদের ক্ষেত্রে তুমি লং টার্মের ক্ষেত্রে রাখতে পারো। কিন্তু ব্যাংকিং শেয়ার যেগুলো রয়েছে তারা খুব তাড়াতাড়ি কিন্তু রিটার্নটা দিয়ে দেয়। এবং তুমি ব্যাংকিং কেন, তার ক্যাশ ফ্লো আছে, প্রতিদিন যেখানে ক্যাশ ফ্লো আছে ডেফিনেটলি তারা তোমাকে রিটার্নটাও দেবে। তার মধ্যে তুমি একটা সাধারণ উদাহরণ দিয়ে দেখো, উইদিন 6 মান্থ আগের কথা বলি, তোমার কানাডা ব্যাংক যেখানে দাম ছিল 80 রুপিস, সেখানে আজকে দাম হয়ে গেছে 136। তার মানে প্রায় 56 টাকা মতো তোমাকে একটা শেয়ারে দিয়ে গেছে। এবং 2028 অবধি যদি কেউ শেয়ারটাকে রাখে, ডেফিনেটলি 220 টাকার ওপরে, মানে 100 টাকা যদি 80 টাকা বা 100 টাকাতেও কিনে থাকে, সে 4-3 বছরের ভিতরে টাকা ডবল করে চলে যাবে। এবং এটা ইনফরমেশন ডেটা ওয়াইজ আমি বলছি, এটা কোনো যে বলছি যে যেটার সঙ্গে কোনো মিলবে না এরকম কিছু নেই, কেন আমাদের কাছে এখন চার্ট থেকে শুরু করে সব কিছু পরিষ্কার। অতএব সেই জন্যে যে এরকম জায়গায় যদি ইনভেস্ট করে, লং টার্মের ক্ষেত্রে তার মানসিকতা ডিপেন্ড করছে যে আমি লং টার্মে কতদিন রাখবো। 5 বছর রাখলো, সে একটা বিগ রিটার্ন নিয়ে বেরিয়ে চলে গেল। আবার এটাকে আমরা যদি ট্যাক্সের ভাষায় বলি, যেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেন আর লং টার্ম ক্যাপিটাল গেনের মধ্যে পড়ছে এটা। হ্যাঁ, একটা ধরো যে নতুন স্টক মার্কেটে যার ইন্টারেস্ট আছে, যে স্টক মার্কেটে নিজে ইনভেস্ট করতে চায়, সে তো ইনভেস্ট করবে ঠিক করে নিল, কিন্তু সে ইনভেস্ট করার আগে তার কি কি বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত, কি কি বিষয় তার জানা উচিত, যে আমি একটা বিষয় যেটা থেকে আমি ইনকাম করব, যেটাকে আমি প্রফেশন বানাবো, সেটাকে তো আমি সিরিয়াসলি সে ব্যাপারে আমায় জানতে হবে, সেই বিষয়টার প্রতি আমার একটা গ্রিপ থাকতে হবে। সেটার জন্য আমায় কি কি পড়াশোনা করতে হবে, স্টক মার্কেট সংক্রান্ত বা সম্পর্কিত কি কি বিষয় আমায় খেয়াল রাখতে হবে, এইগুলো যদি তুমি একটু বলো। দেখো, পড়াশুনোর এখানে দুটো আমাদের টেকনিক আছে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, আর একটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস। ফান্ডামেন্টাল অ্যানালিসিস সেটা সাধারণত তোমার ব্যালেন্স শিট, অডিট রিপোর্ট, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে প্রফিট লস, ট্রায়াল ব্যালেন্স কী হচ্ছে, এইগুলোর ওপরে ডিপেন্ড করে কাজ হয়। বিটা লেভেল কত, তার বেঞ্চমার্ক কী আছে, এগুলোর ডিপেন্ড করে। আর টেকনিক্যাল অ্যানালিসিস ডিপেন্ড করে চার্টের উপরে, যেটা চার্টের সঙ্গে অনেক ইন্ডিকেটর কাজ করে, যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে এই স্টকটা এখন উঠবে, এই স্টকটা এবার পড়ে যাবে। ঠিক আছে, এই দুটো জিনিসকে যদি সে মেনটেন করে চলে, এবং তুমি জানো আমাদের দেশের একজন বড় ইনভেস্টর ছিলেন মিস্টার ঝুনঝুনওয়ালাজি, তিনি কিন্তু ফান্ডামেন্টালের ওপরেই বেস করেই কিন্তু স্টকগুলোকে পিক করতেন। টেকনিক্যাল তো রয়েছে, কিন্তু উনি কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা খুব ভালো করে করতেন, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানুষ। তো সেই জন্যে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুটোকে যদি ভালো করে নিজে জানা যায়, তাহলে আমার মনে হয় যে সে মার্কেটের ক্ষেত্রে
তার অভিজ্ঞতা আস্তে আস্তে বাড়বে এবং সেই টেকনিকগুলোকে কাজে লাগালে আমার মনে হয় না তার কোনো প্রবলেম হবে, এবং লসের জায়গাটা, রিস্কের জায়গাটা তার আস্তে আস্তে সেটা কমতে শুরু করে দেবে। এই যে একটা শেয়ার যে কেনার সময় আর বিক্রি করার সময়, এই কেনার সময় আর বিক্রি করার সময় কি বিষয়ে আমাদের নজর থাকা উচিত? যে কোনো শেয়ার লং টার্ম শেয়ার, কোনো শেয়ার শর্ট টার্ম শেয়ার, মানে আমি এই শেয়ারটা কিনেছি, আমায় তাড়াতাড়ি আমি বিক্রি করে দেবো, আমি বেশিক্ষণ বা বেশি দিন রাখবো না, কারণ বেশি দিন রাখলে এটা পড়ে যাবে। বা অনেক শেয়ার আছে যে তুমি এক্ষুনি কিনে 1-2 দিনের মধ্যে বা কিছু ঘন্টার মধ্যে যদি বেচতে চাও, তুমি ওই লাভ পাবে না। তোমাকে ওই শেয়ারটা থেকে প্রফিট পেতে গেলে বেশ কিছুদিন ধরে তোমাকে ওটায় শেয়ারটা কিনে ফেলে রাখতে হবে, দেখতে হবে এই শেয়ারটা আস্তে আস্তে করে কবে উঠছে। এই বিষয়গুলো নিয়ে তোমার ক্লিয়ারলি একটা ধারণা তুমি কি দিতে চাও, যে আমাদের কি ধৈর্য ধরে রাখা এই শর্ট টার্ম লং টার্ম শেয়ার কেনা বেচার মাধ্যমে? দেখো, আমরা যখন পড়াতে গিয়ে আমরা দেখেছি, বা আমার অভিজ্ঞতা 15 বছর ধরে আমি কাজ করছি মার্কেটে, আমি দেখেছি যে যখন বড় স্টকগুলো, যেমন ধরো রিলায়েন্সের মতো যে বড় স্টক, কৃষি সিমেন্ট, যেগুলো অত টাকার বড় স্টক, সেগুলো একসময় আর বাড়তে পারে না। তখন দেখা যায় যে তার মানে লার্জ ক্যাপগুলো একটা সময় বাড়তে বাড়তে জায়গায় গিয়ে থেমে যায়, এবং তখন দেখা যায় মিড ক্যাপগুলো আর স্মল ক্যাপগুলো পারফরমেন্সটা যেন শুরু করে। যখন লার্জ ক্যাপগুলো যখন বাড়তে বাড়তে একটা জায়গায় এসে স্থির হয়ে যায় না, তখনই কিন্তু বোঝা যায় যে টোটাল অল ওভার মার্কেটে একটা একটা খারাপের দিকে যাচ্ছে। তখন কিন্তু কি হয়, তখন কিন্তু আমরা ভাবি যে বড় লার্জ ক্যাপগুলো খুব পারফর্ম করতে করতে হট করে যখন বন্ধ হয়ে যায়। একটা স্কুলের ক্ষেত্রেই দেখো না, যে ফার্স্ট বয় যদি দুম করে পড়তে পড়তে একটা জায়গায় থেমে যায়, তখন অন্য ক্লাসের সেক্টরের ছেলেগুলো ভাবে যে আরে কি হচ্ছে। তো ঠিক সেমনি পারফরমেন্স বড় স্টকগুলো যখন থামতে শুরু করে, তখন ইম্প্যাক্ট আসে মার্কেটে, কেন তারাও তো একজন লিডার স্টক তারা, এবং তখনই বোঝা যায় যে তখন মার্কেটে একটা কারেকশান আসে বা রিট্রেসমেন্ট হয়। সেই জিনিসগুলোকে আমাদেরকে দেখতে হয়, যে সেগুলোকে এডুকেশান, নিজের নলেজ, নিজের উইজডম দেখে তারপরে সিলেক্ট করতে হয় যে আমি কি এখান থেকে বেরিয়ে যাব। এবং চার্টের ভেতরে অনেক ইন্ডিকেটার কাজ করে, তার ভেতরে আমাদের প্যাটার্ন আছে, যেগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলে। সেক্ষেত্রে অনেক কিছু প্যাটার্নের ভেতরে পরিবর্তন দেখা যায়। ওই পরিবর্তনগুলোকে দেখলে বোঝা যায় যে এইবার মার্কেট কিন্তু নিচের দিকে যাবে। আবার উল্টো দিক থেকেও এরকম হয় যে দেখা গেল যে মার্কেট হয়তো দেখা গেল যে উপরের দিকে যাবে, এটাও আমরা বুঝতে পারি ক্যান্ডেলগুলোর প্যাটার্ন দেখতে পারলে। এবং প্যাটার্ন আছে, ঠিক আছে, তার ট্রেন্ড আছে, ট্রেন্ড লেভেল কতটা হচ্ছে। ক্যান্ডেলস মিনস হচ্ছে যে আমরা যে যখন কাজ করি সেই সময় দেখা যায় যে একটা আমরা যেটা বলি যে জাপানি ক্যান্ডেলস্টিক, সেখানে এক একটা ক্যান্ডেল হয় রেড হয়, সবুজ মানে গ্রিন হয়। তো এর ভেতরে হয়তো একটা ডজি ফরমেশন চলে এলো, তখন কিন্তু যদি লোয়ার লেভেলে ডজি হয় তাহলে আমরা বুঝি যে এবার কিন্তু ওপরের দিকে যাচ্ছে। আবার যদি ওপরের লেভেলে দেখা গেছে একটা ডজি হচ্ছে, তখন কিন্তু বোঝা যায় যে এবার মার্কেট কারেকশনের দিকে আসছে, একটা ওভারব্রড কন্ডিশন তৈরি হয়েছে, সাপ্লাই আর ডিমান্ডের ভেতরে একটা প্রবলেম তৈরি হচ্ছে, কারণ সাপ্লাই হিউজ আসছে, ডিমান্ড নেই। তখন মার্কেট করবে, ফল করবে। প্রাইস অ্যাকশন অ্যাকচুয়ালি টোটাল প্রাইস অ্যাকশন, এবং এই ইকোনমির ওপরে প্রাইস অ্যাকশনটাই কিন্তু মানুষের মধ্যে ফ্লো করে। একটা মানুষ একটা স্টক কিনছে, সে মনে করছে আমি এটাকে কিনবো, আর কোনো একটা মানুষ মনে করছে আমি ওই স্টকটা বিক্রি করব। অ্যাকচুয়াল সাইকোলজি একটাই স্টক, কিন্তু মানুষের সাইকোলজি দুটো। এবার কে গেনার হচ্ছে, দেখা গেল যদি বিক্রি করার পর স্টকটা ওপরে উঠে গেল, তাহলে যে বিক্রি করলো সে লুজার। কিন্তু যে দেখা গেল যে কেনার পরে দেখা গেল যে উপরে উঠলো, সে কিন্তু সেই জায়গায় কিন্তু সে কিন্তু গেনার হয়ে গেল, যে সেল করলো সে কিন্তু লুজার হয়ে ওখান থেকে বেরিয়ে গেল। এটা মেন্টাল সাইকোলজি। হয়তো অনেক অনেক অভিজ্ঞ মানুষ আছেন, তারা বলে যে না এটা আমরা কাজ করে যখন দেখেছি যে না মার্কেটে ওভারসোল্ড যখনই হচ্ছে আমরা মার্কেটে কি বিক্রি করে চলে যাচ্ছি। কিন্তু মেন হচ্ছে মেন্টাল সাইকোলজি। কেন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে একজন বিট করেছি, আমি একটা স্টক কিনবো, কেরালার একজন বিক্রি করছে, আমি তাকে চিনি না, সেও আমায় চেনে না, কিন্তু সাইকোলজিক্যাল এটাই যে ওই একই স্টকে আমি মনে করছি কিনবো, সে মনে করছে বেচবে। তাহলে কে গেনার? যখন স্টক সময় কথা বলে দেবে যে কে গেনার। ইটস আ মেন্টাল সাইকোলজি। তুমি ওইভাবেই তোমাকে প্রেডিকশন করতে হচ্ছে। এবার ওই মেন্টাল সাইকোলজিটার উপরেই আমাদের কাজ, যে আমার স্টুডেন্টদেরকে আমি সেটাই শেখাই যে মেন্টাল সাইকোলজিটা কোন ফেজে নিয়ে গেলে তুমি অ্যাডভান্স লেভেলে সেই কাজটাকে করে সেই টাকাটাকে ওখান থেকে বার করে নিয়ে আসতে পারবে।
এটা তো আমরা ফিউচারটাকে প্রেডিক্ট করছি, আমরা একটা চার্টকে মেজার করছি এবং ফিউচারটাকে প্রেডিক্ট করছি, এবং সেই জায়গা থেকে মনে করছি যে কিভাবে আমি টাকাটাকে বার করে নিয়ে আসবো এবং কোন সময় সেটাকে আমি ইনভেস্টমেন্ট করব আর কোন সময় সেটাকে আমি তুলে নিয়ে চলে আসব, সেটা মার্কেটের সময়ের সঙ্গে সঙ্গে আর আমাদের টেকনিকের সঙ্গে সেটা ডিপেন্ড করছে। এই যে প্রতিদিন যে সকাল 9:15 এই শেয়ার মার্কেট খোলে, বিকেলবেলা 4টে অবধি চলে বিষয়টা, যে এই শেয়ার মার্কেট খোলা আর শেয়ার মার্কেট বন্ধ হওয়া, এই খোলা থেকে বন্ধ হওয়ার সময় অবধি পুঙ্খানুপুঙ্খ কোন কোন বিষয়ে মানুষের নজর রাখা উচিত, যে আমি একটা শেয়ার কেনা বেচা করছি, ওই আমি কিনে নিয়েছি আর ঠিক আছে বেচে দেবো, আচ্ছা আমি আমার ব্রোকারের থেকে শুনবো তারপরে বিক্রি করব, এইগুলো ছেড়ে নিজেকে কোন কোন বিষয়ে একদম তীক্ষ্ণ নজর রাখতে হয়, যে আজকে মার্কেট খুলবে, খোলার আগে কী কী স্টাডি করতে হয়, আর মার্কেট বন্ধ হবে, বন্ধ হওয়ার সময় আমায় কী কী মাথায় রাখতে হয়, যে পরের দিনে মার্কেট খুললে আমার প্রফিট কিসে হবে, লস কিসে হবে, আজকে আমি কি প্রফিট করলাম, লস করলাম। এই শেয়ার বাজারের পুরো এই ট্রেডিং হওয়ার টাইমটায় আমাদের কী কী জিনিস মাথায় রাখতে হয়? দেখো, প্রথম কথা হচ্ছে যে যখন মার্কেট খোলে 9:15, মার্কেট বন্ধ হয়ে যায় 3:30। প্রথম যখন স্টক মার্কেটটা খোলে তখন ফার্স্ট তাদেরকে দেখতে হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে সাইট আছে সেখানে যখন তুমি ঢুকবে, মানে যেটাকে আমরা বলি সেটা 9:07 তোমাকে দেখাতে শুরু করে মার্কেটটাকে, মানে প্রি মার্কেট যেটা আমরা বলি। সেখানে আমরা খুললে দেখতে পাই যে সেই জায়গায় সেই দিনকে দাঁড়িয়ে অ্যাডভান্সে কজন আছে, ডিক্লাইনে কজন আছে, আর অ্যাভারেজে কজন আছে। যদি দেখি যে অ্যাডভান্সে অনেকগুলো স্টক দাঁড়িয়ে আছে, সেদিন কিন্তু আমরা বুল মার্কেট বলে মনে করি। তার মানে মার্কেট কিন্তু মানে মার্কেট ওপরের দিকে যাবে। এবার যদি দেখা যায় যে বেশিরভাগ রেড সিগন্যালের দিকে আছে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু বিয়ারের দিকে যাবে। আর যদি দেখা যায় অ্যাভারেজের মধ্যে অ্যাভারেজ বেশি, তাহলে কিন্তু ওয়েট করতে হয়, যে দুটো ক্যান্ডেল হতে দিতে হয়, 9:15 দুটো ক্যান্ডেল হতে 15 মিনিট 45, মানে 9:45 দুটো ক্যান্ডেল দেখলে আমরা বুঝতে পারি যে আজকে মার্কেটটা কোন দিকে ঘুরবে, এবং তখন ইনভেস্টমেন্টটাকে ঠিকভাবে কিছু স্টুডেন্ট আছে, মানে কিছু নতুন যারা শুরু করে, তারা ভাবে মার্কেট খুললে আমি কিনে নেবো, মার্কেট খোলার সঙ্গে সঙ্গে কিনে নেবো, না, ভুল। তার কারণ ওভার মার্কেট অনেক কিছু প্রবলেম হয়, যখন মার্কেট খুললো দেখলো নিচের দিকে চলে গেল, পড়ে যাবে। তো তার জন্য কিছুক্ষণ দুটো ক্যান্ডেল অন্তত পক্ষে দাঁড়িয়ে দেখতে হয় যে দুটো ক্যান্ডেল কি হচ্ছে। কোনো দিনই অনেক স্টুডেন্ট আছে আমার নিজে বলে, স্যার বোধহয় ইনভেস্ট করলাম না, আজকে বোধহয় লস হয়ে গেল। না, তার কারণ মার্কেট সারা জীবন খোলা থাকবে, তুমি নিশ্চয়ই কালকেও চান্স পাবে, কারেকশান আসবেই। তুমি 100 টাকা থেকে একটা হিট করলে 110, সেখান থেকে নিচে যে এই যে একটা দয়ের মতো, বাংলার দয়ের মতো হচ্ছে, এটাকে আমরা কারেকশান বলি। এই কারেকশান যখন হচ্ছে তখন 105, তাহলে তুমি 105-এ আবার একটা পেলে জায়গা, তো তোমাকে তো জায়গা করে দিল মার্কেট। আবার নিচের দিক থেকেও ঠিক এরকম কারেকশান আসে, ধরো 80 থেকে আবার একটা কারেকশান হয়ে দেখা গেল এটা 85 হলো, তোমাকে তো অন্তত 5টা টাকাও বেশি দিলে তুমি আবার ওটাকে বেচে দিয়ে বেরিয়ে আসতে পারলে, 5টা টাকাও তো লস কম করলো তোমাকে। না, কালকেই পাবো। এবং অনেক স্টুডেন্ট আছে, যে অনেক বিগনার্স আছে, তারা মনে করে মার্কেট বন্ধ হওয়ার আগে আগে আমি পিক করব। কেন বন্ধ হওয়ার আগে আগে পিক করলাম? আমি 3টের সময় একটাকে কিনলাম, হয়তো সেটা 130 টাকা দাম আছে, কালকে আমি যদি হিউজ বাই করে রাখলাম, কালকে দেখা গেল 131-32 হয়ে গেল, আমি 2 টাকা লাভ করে আমি 500 পিস মাল ছিল বার করলাম, 1000 টাকা লাভ হয়ে গেল। এরকমভাবেও তারা মনে করে কিছু কাজ করে, কিন্তু এটা কাজের কোনো ধরন নয়, এটা কিন্তু কাজের কোনো ধরন নয়। হয়তো তারা 2 দিন 3 দিন 4 দিন এই করে হয়তো আর্ন করবে, কিন্তু তারপরে টেকনিক্যালি কি হবে, টেকনিক্যালি কনফিউজড হয়ে যাবে। সব কিছুর একটা প্যাটার্ন ওয়াইজ কাজ হয়, সেই প্যাটার্ন ওয়াইজ একটু করে এগোতে হয়। তুমি একটা কিনলে একটা বেচবে, এই যে নতুন যারা ধরো কাজ করছে, তাদের প্রথমেই জিনিসটা হচ্ছে তাদেরকে দেখতে হবে, তাদেরকে শিখতে হবে। তারা যদি মনে করে কোনো কেউ বন্ধুকে কিনেছে, বন্ধু বলেছে তুমি কিনে নাও, এটা খুব ম্যাক্সিমাম তারা নিচে চলে যায় স্টক। কেন, সব কোম্পানির আরএমরা রয়েছে, আরএমরা তারা বলে দেয়, মানে রিলেশনশিপ ম্যানেজাররা, যে আপনারা কিনুন, এটা খুব ভালো যাবে। তারা কি টেকনিক্যালি কতখানি শার্প যে এটা ওপরের দিকেই যাবে? একদিন ওপরের দিকে গেল, তুমি হোল্ড করলে, পরের দিনকে নিচের দিকে চলে গেল, 2 টাকা লাভ করলে, নিচে 5 টাকা চলে গেল, 3 টাকা। এবং নতুন বিগনার স্টুডেন্টদের একটাই কথা বলার, সে স্টপ লস মেনটেন করে কাজ করা উচিত, বিনা স্টপ লসে যেন কাজ না করে, ইন্ট্রাডের ক্ষেত্রে অন্তত।
বিনা স্টপ লসে কাজ করলে কিন্তু মার্কেট হিউজ ভলিটাইল। আজ সকালবেলা হয়তো 100 টাকা, একটা উদাহরণ দিয়ে বলে 100 টাকায় খুললো, হয়তো দেখা গেল যে 3:15 110 টাকায় চলে গেল, আবার এও হতে পারে 90 টাকাও চলে গেল। তাই জন্যে আমার ব্যাকবোন যতটা, আমার স্টপ লস হবে ততটা। আমি যদি 2 টাকা মনে করি যে আমি স্টপ লস রাখবো, আমি 2 টাকায় স্টপ লস রাখবো, 98তে গেল আমার চলে গেল, কেটে গেল। কারণ দেখো, তুমি ধরো রেসের মাঠে দৌড়চ্ছ, তোমাকে ধরো দৌড়তে বলেছে, তোমার 100 মিটার দৌড়চ্ছ, দৌড়ানোর পর তোমাকে বলে আরও 100 মিটার দৌড়তে, তুমি কিন্তু সেই পারফরমেন্স দিতে পারবে না। তুমি 100 থেকে 110-এ দৌড়লে, তারপরে কি হলো, তারপর 100 থেকে 120 যখন দৌড়চ্ছ, তুমি তো সেই পারফরমেন্স দিতে পারবে না, তুমি হাঁপিয়ে গেছো। এবং তোমার প্রাইজের ক্ষেত্রে ডিমান্ড তখন কি হচ্ছে, ডিমান্ডের থেকে সাপ্লাই হিউজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই স্টকটা কিন্তু 120-র দিকে যেতে পারবে না। তাই জন্য আমরা পিভট পয়েন্ট বলে একটা জিনিস আছে, তার সাপোর্ট আর রেজিস্ট্যান্স বলি। এই সাপোর্টের যখন দেখা গেল একটা রেজিস্ট্যান্স কভার করলো, তো তারপরে রেজিস্ট্যান্স উঠতে গেলে সেটাকে অনেক সাপোর্ট লেভেলটাকে বুঝে তারপরের একটা ধাপ আছে, সেই ধাপে যেতে হয়। অতএব মনে করলেই যে গেল তা নয়, তুমি মনে করবে, মার্কেট তো মনে করবে না 100 বার। তাই জন্য যারা ইন্ট্রাডে করছে তারা আধ ঘন্টা 1 ঘন্টার ভেতরে বেরিয়ে যাওয়াই ভালো। কেন? তার কারণ হচ্ছে মার্জিন নিয়ে কাজ করে যারা কাজ করে তাদের 1-1.5 ঘন্টার মধ্যেই বেরিয়ে যাওয়া ভালো, কেউ 15 মিনিটেও বেরিয়ে যায়। কিন্তু যারা ডেলিভারিতে কাজ করছে তারা ডেফিনেটলি হোল্ড করে, ঠিক আছে, তারা সেই রকম টাকা নিয়ে, পুঁজি নিয়ে মার্কেটে আসে এবং তারা সেই অনুযায়ী হোল্ড করে। বলবো ডেলিভারির যারা করে তারা লাভবান অনেক বেশি। অনেকের ধারণা আছে যে আমি একটা শেয়ার কিনবো, আমি এতগুলো শেয়ার কিনবো, ওই আমি শেয়ারগুলো কিনে রাখলেই হয়ে গেল, ওই শেয়ার কিনে রাখলেই আমার লাভ। ও ব্রোকার আছে, ব্রোকারকে বলে দেবো, বা ব্রোকার আমায় জানাবে কখন কিনতে হবে, কখন বেচতে হবে, তাহলেই আমার প্রফিট হয়ে যাবে। আমার কাছে টাকা আছে, আমি শেয়ারটা কিনে নিলেই আমার কেল্লা ফতে। এটা কি আদতে কত অংশ ঠিক? আদতে অনেক সময় দেখা যায় যে আমি শুধু ব্রোকারের ওপর ভরসা করে এই যে ট্রেডিং করতে যাচ্ছি, এটা অনেক সময় মানুষ ডুবেও যায়। মানুষ ঠিক বুঝতে পারে না, পুরোটাই ব্রোকারের ওপর ভরসা করার জন্য নিজের স্টাডি থাকে না বলে এই যে কী সমস্যা মানুষকে মানে পোয়াতে হয়, এইগুলোর ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া যদি তুমি দাও, যে আমি শুধু পয়সা আছে মানে কিনে নিলাম আর পুরোটা ব্রোকারের ভরসায় চালাচ্ছি, এটা কত অংশ ঠিক? আমারও কতটা জানা প্রয়োজন বা কী কী দিকে নজর রাখা প্রয়োজন? আমরা যারা ধরো কাজ করছি, আমাদের মধ্যে ধরো যারা আজকে কোটি কোটি টাকার যারা কাজ করে, তারা এরকমভাবে কাজ করে, তারা নিজেরা কাজ করে না, তারা কোনো সিএ বা তাদের যে মার্কেটে যারা এরকম কাজ করেন এদেরকে দিয়ে তারা কাজ করে। তাদের ক্ষেত্রে সম্ভব না, কোনো মিনিস্টার লেভেল থেকে শুরু করে তাদের করতে পারে। কিন্তু আমরা যারা ধরো প্রথম শুরু করছি, আমরা যদি টোটালটাই একটা মানুষের উপরে ভরসা করি, পরের ঘাড়ে বন্দুক রেখে তুমি একবার গুলি হয়তো ঠিক মতো চালাবে, তারপরে সে যদি একটু কাঁধটা সরিয়ে নেয়, তোমার গুলিটা মিসফায়ার হয়ে যাবে। তো সেরকমই নিজে যদি জানা যায়, তবেই কিন্তু তুমি মার্কেটে সঠিকভাবে কাজ করতে পারবে। এবং সব থেকে বড় কথা, তুমি হয়তো তাকে পেলে না, সেই সময় সে অ্যাভেলেবেল হলো না, সেক্ষেত্রে কিন্তু কি হবে, সেক্ষেত্রে তুমি হয়তো তাকে ফোন করছো, পেলে না, তুমি ভাবছো যে আমি বিক্রি করবো এখন, কিন্তু দেখছো মার্কেটে দামটা পড়ে যাচ্ছে। তোমাকেও সেটা জানতে হবে যে আমাকে এই সময় কুইট করতে হবে। সেটা যদি না জানো, তাহলে তো 100 বার, এটা তো টোটালটাই টাইম ফ্যাক্টর। তোমাকে টাইমের ওপর ডিপেন্ড করে এই কাজটা করতে হবে। এবং টাইম যদি তোমাকে না বুঝে তুমি করো, এই যে তোমায় বললাম যে 15 মিনিট তোমাকে 2টো ক্যান্ডেল দেখতে হবে, তোমার আরএম কিন্তু সেটা দেখছে না। তুমি যার উপরে কাজ করছো, সে কি করছে, সে টাকাটাকে ইনভেস্ট করে দিচ্ছে। হ্যাঁ, আপনার এই সময় আমি করে দিলাম। আমি প্রচুর টার্মিনালে দেখেছি, আগে যখন আমি কোটাকের সঙ্গে কাজ করতাম, যাই হোক, তো তখন আমি দেখেছি যে অনেক টার্মিনালে আছে, স্যার আপনি এটা করুন, এক্ষুনি আপনার মোটামুটি, স্যার পড়ে যাচ্ছে, তাহলে বিক্রি করে। কিন্তু এটা তো কোনো কাজ নয়। কাজ হচ্ছে কি, তোমার টাকাটা তুমি ইনভেস্ট করছো যাতে তোমার টাকাটা বাড়ে। আমরা সবাই সেই ভেবেই ইনভেস্টমেন্টে আসছি। সেখানে যদি টাকাটা চলেই যায়, তাহলে তুমি পরের ওপরে কতক্ষণ ভরসা করবে? সেগুলো ভরসা যারা করে কাজ করে, যেমন আমাদের একজন মানে এক্স ছিলেন, তোমার প্রণব মুখার্জির নাম শুনেছো? আমাদের প্রণব মুখার্জিও যে যখন তার মার্কেটে প্রচুর টাকার ইনভেস্টমেন্ট তিনি করতেন। আমাদের অমিতাভ বচ্চনজি, ঠিক আছে, যে কাজ করে, তিনি নিজে তো কাজ করবেন না, তার নিজের একটা জায়গা আছে। তাদের ক্ষেত্রে আর আমাদের ক্ষেত্রে অনেকটা ডিপেন্ড করে, যে তাদের ক্ষেত্রে যেভাবে, যেমন অমিতাভ বচ্চন জাজ ডায়ালে প্রচুর ইনভেস্টমেন্ট করেছিলেন, একটা সময় তুলে দিল, জাজ ডায়াল পড়ে গেল। তো এই যে এই জিনিসগুলো, যে এগুলো তারা
করতে পারে, কিন্তু আমাদের মতো যারা বিগনার, যারা শুরু করছে, যাদের অল্প পুঁজি নিয়ে শুরু করছে, তারা তো চাইবে আমি ভালো রিটার্নটা পাই, তাই না? এটার ওপর আমরা একটু আগে আলোচনা করছিলাম এই যে লং টার্ম শেয়ার আর শর্ট টার্ম শেয়ার, এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্যটা কি? যে লং টার্ম শেয়ার কোনগুলোকে আমরা দেখতে পারি আর শর্ট টার্ম শেয়ার হিসাবে আমরা কোনগুলোকে দেখতে পারি? মানে কোনগুলো আমরা বেশি দিন ধরে কোন শেয়ারের পেছনে বিনিয়োগ করে রাখতে পারি, আর কোন শেয়ারগুলো কেনার পরেই তাড়াতাড়ি করে আমাদের বেচে দেওয়াটা উচিত, সেই দিকে আমাদের খেয়াল রাখা উচিত। দেখো, লং টার্ম শেয়ার আর শর্ট টার্ম শেয়ারের মধ্যে তফাৎটা হচ্ছে কি, যে বিগ হাউস ইন্ডাস্ট্রিগুলো কাজ করে তারা সব সময় তাদের ভিউটা 5 বছর নিয়ে কাজ করে, 5 বছর 8 বছর নিয়ে কাজ করে, যে আমি আজকে দাঁড়িয়ে আছি কোথায়, আমি 5 বছর পর কোথায় দাঁড়িয়ে থাকবো। এরকম অর্গানাইজেশনগুলো কিছু ভালো কাজ করে, যেমন ধরো তাদের ভেতরে টাটা মোটরস আছে, এসবিআই আছে, যাদের ভালো আইটিসি আছে, এরকম বড় বড় কোম্পানিগুলো তাদের লং টার্ম ভিউ নিয়ে তারা কাজ করে। কিছু কোম্পানি আছে তারা মনে করে খুব শর্ট টার্মে আমি যদি থাকি তো সেক্ষেত্রে আমি কাজ করে বেরোতে পারবো। যেমন ধরো তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরো সিএসসি কি করে, গরমকালে প্রচণ্ড আমাদের কারেন্ট কনসামশন বাড়ে, তো আর শীতকালে কারেন্ট কনজাম্পশন নেই। শর্ট টার্ম কিন্তু এটাই, তোমাকে গরমকালের জন্য কিন্তু শীতকালে স্টকটাকে কিনে রেখে দিতে হবে, আর গরমকালে যখন কনজাম্পশন বাড়বে, তাদের ভ্যালুয়েশনও বাড়বে, আমি বিক্রি করে চলে যাব। আবার লং টার্মের ক্ষেত্রে যেমন ধরো তুমি যদি ধরো লং টার্মে ধরো আদানি পোর্ট একটা বড় পোর্ট বানাচ্ছে ধরো কেরালাতে, তুমি সেখানে ইনভেস্ট করে বসে আছো, তাহলে একদিনে তো একটা পোর্ট তৈরি হয়ে যাবে না, তোমাকে লং টার্ম সময় দিতে হবে। তো লং টার্ম সময় দিলে তুমি তার লং টার্ম রিটার্নটাও ভালো পাবে। লং টার্ম রিটার্ন তুমি ভালো পাবে মানে তার ডবলও পাবে, কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রে মানে পাওয়াটা খুব মুশকিল। যেমন ধরো ইউনাইটেড ব্রেভারেজের কথা বলি, শীতকালে ব্রেভারেজের ইয়েটা কম থাকে, গরমকালে বাড়ে, তো যখন শীতকালে যখন দামটা কম তখন তুমি কিনে নিলে, গরমকালে যখন তার কনজামশন বাড়লো তুমি তখন তাকে বিক্রি করে টাকা তুলে নিলে। এগুলো শর্ট টার্ম আর লং টার্মের মধ্যে তফাৎ। কিন্তু লং টার্ম মানে হচ্ছে, এখন লং টার্ম নিয়ে লোক একটু ভয় পায় কোথায়, সারা পৃথিবীতে যুদ্ধ, যদি দেখা গেল যে ইরানের সঙ্গে একটা যুদ্ধ হয়ে গেল, ইউএসের একটা তেলের প্রবলেম হয়ে গেল, বা ইউক্রেনের সঙ্গে রাশিয়ার হচ্ছে, তার ফলে লং টার্মে রাখলে যদি মার্কেট পড়ে যায় তাহলে আমি হয়তো লস করতে পারি। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে লস করবে কোন জায়গা থেকে একটা বড় কোম্পানি, সে তো আমাদের দেশে কাজ করছে। হ্যাঁ, তুমি বলতে পারো তাদের বিদেশে হয়তো ইউনিট আছে, সেখানে কাজ করছে, তো আমাদের সঙ্গে আমেরিকার তো এত স্যাংশন লাগিয়েছে, যত বড় বড় কোম্পানিগুলো আছে সেগুলো তো ইউএসই কোম্পানি, সেগুলো কি একটাও কি কম দাম হয়েছে? টাটা কনসালটেন্সি থেকে শুরু করে তাদের তো স্টেক আছে ওখানে, ঠিক আছে, তো কিচ্ছু কমেনি, সেইগুলো একটা জায়গায় ধরে রয়েছে সবাইকে। তো সেই জন্য এই কথাটা পুরোপুরি ভুল যে মানে কোনো কিছু যুদ্ধ হলো বা কিছু হলো প্রচণ্ড, হ্যাঁ নিফটি হয়তো পড়লো, সেন্সেক্স কিছুটা পড়লো, 1000 পয়েন্ট কারেকশন এলো, 500 পয়েন্ট নিফটি পড়লো, নিফটি 500 পয়েন্ট পড়াটা এখন কোনো ব্যাপারই নয়, নিফটি 500 পয়েন্ট পড়াটা কোনো ব্যাপারই নয়, কারেকশন আসবে খুব শিগগিরই, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে অনেক ওপরে উঠে গেছে, নিফটি কারেকশন আসবে। তো সেই জন্যে সব থেকে বড় কথা হচ্ছে যে, এবং একজন আমি শুনেছি যে এইবার মার্কেট বোধহয় শেষ, আর মার্কেট মানে এগুলো পুরোপুরি ভয়ভীতি ধরানো কথাবার্তা, পুরোপুরি ভয়ভীতি ধরানো কথাবার্তা। লং টার্মে আমাদের এই স্যাররা যে সময় ধরো 2008-এর কথা বলছি, যখন 2001-এর কথা বলছি, যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হলো, সেই সময় দাঁড়িয়ে আমাদের স্যাররাই উইথ লোন করেছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে, করে সেই সময় টাকা নিয়েছেন, আজকে সেগুলো যে কত কোটি আমি জানি না। তো সেই বলছি যে কোনোদিন এরমভাবে কিছু বিচার করা উচিত নয় যে মার্কেট পড়ে যাবে। প্যান্ডামিকেই তুমি দেখো, প্যান্ডামিকে তোমাকে আমি উদাহরণ দিয়ে বললাম, এসবিআই শেয়ারের দাম ছিল 160 টাকা, এখন হচ্ছে 937 টাকা। তার মানে যে লোকটা 2 লাখ টাকা ইনভেস্ট করেছে 5 বছর পর, সেই লোকটা এখন 10 লাখ টাকার 10 লাখ টাকার ইনভেস্ট তার এখন নিয়ে। তাহলে অতএব সেই জন্যে তারপর কোম্পানি যখন শেয়ার টু শেয়ার ইস্যু করছে, ডিভিডেন্ড দিচ্ছে, লসের কোনো জায়গা নেই। লস হচ্ছে, আমাদের স্যার বলতেন যে দেবাশিস, মিডিল ক্লাস মেন্টালিটি, মিডিল ক্লাস বলে কোনো ক্লাস হয় না, নয় রিচ নয় পুয়ার, আমরা পুয়ারের দলে পড়ি নয় রিচের দলে পড়ি, কিন্তু ওই মেন্টালিটি হচ্ছে যে আমরা বোধহয় এই মার্কেটে ইনভেস্ট করেছি, আমাদের বোধহয় মার্কেট পড়ে যাবে। কিচ্ছু হবে না, কারেকশান আসবে, নিচের লেভেলে আরও পড়বে, আমি কিনবো, অবজারভার আমরা,
আমরা অবজার্ভ করছি, আমরা মার্কেটে সঠিক জায়গা থেকে জিনিসটা কিনছি। একটা তোমাকে উদাহরণ দিয়ে বলি, একটা পুকুরে যখন মাছ ধরে দেখেছো, দেখবো অনেক জাল আছে, দেখবে একটা ছোট জাল আছে, মেরে 4-5টা মাছ তোলে। যারা ট্রেডার তারা হচ্ছে ওই রকম। আমরা যারা অবজারভার, আমরা বড় জালটা মেরে বসে থাকি, একদম নিচ থেকে মাছটাকে তুলে নিই যেখানে আমি 200 পিস মাছ পাবো। আর যারা ট্রেডার তারা ছোট জাল ফেলে 4টে মাছ পায়, তারা ভাবে বোধহয় তারা খুব লাভবান। না, তারা লাভবান না। আমরা সব থেকে কম দামে প্রোডাক্ট কিনি আর সব থেকে বেশিতে বিক্রি করে দিয়ে চলে যাই। ঠিক আছে, তাই জন্য লং টার্মের দিকেই যাওয়াটা বেটার। শর্ট টার্ম হয়তো তুমি বলতে পারো অল্প সময়ে আমি কিছু আয় করে নিলাম, ঠিক আছে। অনেক সময় দেখা যায় অনেক মানুষের মধ্যে প্রশ্ন আসে, এ বাবা হুট করে এই শেয়ারটা পড়ে গেল কেন? আমি তো ভেবেছিলাম এই শেয়ারটা এতটা লাভ করবে, তারপরে আমি বিক্রি করব। বা এ বাবা ওই শেয়ারটা আমি কিনলাম না কেন? ওই শেয়ারটার দামটা তো এখন এত বেড়ে গেছে, আমি যদি কিনতাম অনেক লাভ হতো। এই যে কেনা বেচা, কখন আমি শেয়ার কিনবো আর কখন আমি শেয়ার বিক্রি করে দেবো, এই বিষয়গুলো কিসের ওপর নির্ভর করে? একটা মানুষ কখন শেয়ার কিনবে বা বেচবে সেটা কি কি দিকের ওপর খেয়াল রেখে সে করবে? যে আমার লাভটা হবে এই আশা করে অনেক সময় লস হয়ে যায়, আর অনেক সময় যে না 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 আমি এখন কিনবো না, আমার লস হয়ে যাবে, এই দিকে ভেবে তারা লাভ করতে পারে না। পরে দেখা যায় সেই শেয়ারগুলো অনেক বেড়ে গেছে, তার কিনে রাখলে অনেক লাভ হতো। হ্যাঁ, বললাম মার্কেটের হাই ভলিটিলিটি মার্কেট, ঠিক আছে। অতএব সেই জন্য মার্কেটের মধ্যে কেউ বলতে পারবে না যে আমি এক্ষুনি, হ্যাঁ চার্ট বলবে, যারা টেকনিক্যাল অ্যানালিসিস করছে তারা চার্ট বলবে যে এই স্টকটা উঠবে, এই স্টকটা যেমন নামবে। যেমন ধরো তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আইডিবিআই ব্যাংক। আইডিবিআই ব্যাংকটা বিক্রি করে দিচ্ছে গভর্নমেন্ট, ঠিক আছে। যারা মনে করছে যারা কিনবে তারা কিনতে পারে। নিশ্চয়ই গভর্নমেন্ট, খুব ভালো করে বলি, গভর্নমেন্ট নিশ্চয়ই এমন কারোর কেউ কিনবে না এত কোটি টাকা দিয়ে যে সে লসে চলে যায়। তাহলে যে কিনবে সে আরও গ্রো করবে, তাহলে এখন যে ভ্যালুয়েশন আছে তার 3 ডবল ভ্যালুয়েশনের দিকে যাবে। তাহলে আমি এটাকে পিক করব, রেখে দেবো। আমি 5 বছর পরে এটাকে তার 3 ডবল নিয়ে বেরিয়ে চলে যাবো 100 বার। কেন? গভর্নমেন্ট সেক্টর তো খুব ভালো গ্রো করছে না। গভর্নমেন্ট যখন দেখছে এটা মন্দায় যাচ্ছে, আমি এটাকে বিক্রি করব। এবার তুমি বলতে পারো একটা কথা যে গভর্নমেন্ট কি তাহলে সব বিক্রি করে দিয়ে চলে যাবে? তাহলে আচ্ছা, তুমি যখন ছোট ছিলে তোমার বাবা তোমায় হাত ধরে নিয়ে যেতেন কেন? তুমি পড়ে যাবে বলে। এখন তোমার বাবা হাত ধরে নিয়ে যান না কেন? তুমি নিজে হাঁটতে শিখেছো। ঠিক সেরকমই ইকোনমি তো এখন ফাস্টার গ্রোয়িং। সেখানে তুমি 4 নম্বর ইকোনমিতে বসে আছো ইন্ডিয়াতে, সেখানে তোমার ইকোনমিক্যাল গ্রো আপ অনেক হাই। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তুমি মিক্সড ইকোনমিতে ছিলে, এখন তুমি আস্তে আস্তে ক্যাপিটালিজমের দিকে যাচ্ছ। ইউএস যেরকম থাকে, তুমি ক্যাপিটালিজমের দিকে যাচ্ছ। তুমি দেখো যে কজন আছে আমাদের মতো সাধারণ লোক যারা হসপিটালে ট্রিটমেন্ট নিতে যায়, সবাই দেখবে একটা করে মেডিকেল ট্রিটমেন্ট ফেসিলিটি করে রেখেছে তাদের জন্য। অতএব সেই জন্য আমরা তো গ্রো করছি। 2000 সালেও এই চিন্তাভাবনা ছিল না কারো। এবং 1991-এ যখন গ্লোবালাইজড হলো মার্কেট, তখন ছিলেন আমাদের স্যার, শ্রদ্ধেয় স্যার ডক্টর মনমোহন সিং, তো এবং নরসে মারাও প্রধানমন্ত্রী ছিলেন। সেই সময় যদি আজ গ্লোবালাইজড উনি না করে যেতেন, আজকে আমরা এই পজিশনে দাঁড়িয়ে থাকতাম না। পুরো ক্রেডিটটাই কিন্তু ডক্টর মনমোহন সিং এর। অতএব সেই জন্যে যে এই স্বচ্ছতা মার্কেটের, আগে যে মার্কেট ছিল সেই পরিমাণ এখন মার্কেট অনেক স্বচ্ছ। আর বিগনার্সদের ক্ষেত্রে যদি বলি, অনেকে আমি শুনেছি সবাই বলে 4 লাখ টাকা ইনভেস্ট করুন, 6 লাখ টাকা ইনভেস্ট করুন। না, 10,000 টাকা ইনভেস্ট করুন। আগে দেখুন নিজের ক্যাপাসিটি কতটা, নিজে কতটা পারছেন, তারপর টাকা বিনিয়োগ করুন। তাতে ফ্রুটফুল জায়গায় যাবে এবং স্যাটিসফ্যাকশনটা বাড়বে। আমরা যে শেয়ার মার্কেটে ট্রেড করার সময়, ইনভেস্ট করার সময়, আমরা কি এরকম কোনো এই শেয়ার মার্কেট সম্পর্কিত অ্যানালিসিস করার কোনো সাইট বা অ্যাপ এরম কি আমরা কোনো ফলো করতে পারি? এরম কোনো সাইট বা অ্যাপ আছে যেখান থেকে আমরা একটা ধারণা পেতে পারি এই শেয়ার মার্কেটের আপস অ্যান্ড ডাউনস, বাড়ছে কমছে, এই যে ফর্মুলাটা বা এই যে একটা গ্রাফটা, এই গ্রাফটা বোঝার জন্য বা আয়ত্ত করার জন্য এরকম কি কোনো সাইট বা চ্যানেল বা কোনো অ্যাপ আছে যেখান থেকে আমরা একটা ধারণা পেতে পারি যে সেগুলো ফলো করলে আমরা একটা মোটামুটি একটা আন্দাজ হয়ে যাবে যে শেয়ার মার্কেট কীভাবে ওঠানামা করে? এরম যদি সাইট বা এরম অ্যাপস বা চ্যানেল থাকে, কি কি সেগুলো? দেখো, স্টাডি করতে গেলে যেমন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিজস্ব সাইট আছে, সবচেয়ে ভালো সেটা, সেখান থেকে স্টাডি করা। আর তাছাড়া মানি কন্ট্রোল যেটা রয়েছে, মানি কন্ট্রোলে কিন্তু সব কিছুই মোটামুটি ডিসকাশন করা থাকে। ঠিক আছে, মানি কন্ট্রোল যে অ্যাপটা আছে তারা কিন্তু পুরো টোটালটাই ডিসকাশন করে থাকে। এবং তাছাড়াও সকালবেলা 8টা থেকে জি বিজনেসের অনেক অনুষ্ঠান থাকে, ঠিক আছে, যেটা হিন্দিতে পরিবেশন হয়তো হয়, যারা বাংলায় হয়তো নিশ্চয়ই তারা বুঝবেন। ঠিক আছে, সেই 8টা থেকে যে জি বিজনেস যেটা হিন্দিতে আছে,
সেটাকে যদি ফলো আপ করা যায় তাহলে কিছু কিছু স্টকের নাম এবং কিছু কিছু স্টক কতটা বাড়তে পারে সেই জিনিসগুলো তাদের কিছুটা হলেও মাইন্ডে আসবে। আমি বলছি না যে তারা এগুলো জেনেই একদম পুরো সুন্দরভাবে সিএনবিসি আওয়াজ শুনলো একদম স্টকে। আমি বলছি তোমাকে, যদি সিএনবিসি আওয়াজ বা তোমার আজকে এরকম কোম্পানি মানে যারা যদি 8টা স্টক বলে তার থেকে কিন্তু 3টে স্টক ঠিকঠাক জায়গায় যায়, 5টা কিন্তু যায় না। তোমাকে এবার ডিপেন্ড করতে হচ্ছে। আর অবশ্যই যারা কিছু না দেখে একটা ইনভেস্টমেন্ট, এরকম অনেক আছে দাদা, একটা চোখ কান বুঝে বলুন না একটা ইনভেস্টমেন্ট কোথায়। আমি একটাই কথা বলি, নিফটি 50-র ভেতরে যে কটা স্টক আছে তাতে ইনভেস্ট করুন। তার কারণ তাতে ভলিউম বেশি, কোনো না কোনোভাবে বেরিয়ে যেতে পারবেন। এছাড়াও অনেক সময় তো শুধু দেখে হয় না, চ্যানেলে বা কোনো অ্যাপসে বা কোনো সাইটে কিছু বললো, আমি দেখলাম শুনলাম ঠিক আছে, কিন্তু শুধু শুনে তো হয় না, আমাকে হাতে কলমে কিছু আইডিয়া রাখতে হয়। সেই প্র্যাকটিক্যাল আইডিয়াগুলো তৈরি করার জন্য কি কি কোর্স হয়, মানে এই সম্পর্কিত, শেয়ার মার্কেট সম্পর্কিত, ট্রেডিং সম্পর্কিত, স্টক মার্কেটের ওপর কি কি কোর্স হয়, বা সেই কোর্সগুলো কোথা থেকে করা যেতে পারে, যে কোর্সগুলো করলে আমি অভিজ্ঞ হয়ে উঠবো একটা স্টক মার্কেটে ট্রেডিং করার জন্য। আমি নিশ্চিন্তে মানে একটু ফাটকা বা ধোঁয়াশা না রেখে একটা ট্রেডিং করতে পারবো। এরম অ্যাপস কি কি আছে যেখান থেকে আমি এরম আইডিয়া পেতে পারি? দেখো, এইগুলো কোর্সের জন্য যেটা সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে যে তোমাকে আগেও বললাম যে এই কোর্সের জন্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিস দুটো লাগে। সব থেকে এখনকার মার্কেটে যদি কাজ করতে হয়, ফান্ডামেন্টাল যদি নাও কেউ করে, টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু করতেই হয়। টেকনিক্যাল অ্যানালিসিস যদি না কেউ করে তাহলে কিন্তু এই মার্কেটে সে হয়তো কোনোভাবে এন্ট্রি নিয়ে নেবে, কিন্তু এক্সিট নেওয়াটা তার ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে, আটকে যাবে। ঠিক আছে, হয়তো কোনোভাবে কারোর থেকে জেনে টেনে একটা কিছু স্টক কিনলো, কিনে ভাবলো যে ঠিক আছে এটাকে আমি একটু হোল্ড করি, কিন্তু কখন বেরোবো আমাকে তো বেরোতে হবে, আমি ঢুকে পড়েছি, আমাকে বেরোতে হবে। এবং সব থেকে বড় কথা, আবার উল্টো দিক থেকেও তুমি ভাবো যে কোনো মানুষ এরকম ভাবছে যে আমি ঢুকবো কোন সময়টা, যা দেখছি তাহলে কি এর থেকেও নিচের লেভেলে চলে যাবে, তাহলে কি ওই সময়টা আমি নেব? ধরো হয়তো দাম আছে 265 টাকা, আমি কি তাহলে 230-এ আসবে? সে বুঝবে কোন জায়গা থেকে, সে বুঝবে কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস থেকে। টেকনিক্যাল অ্যানালিসিস শুধু তোমাকে এই পিকচারটা দেখিয়ে দেবে যে তুমি কোন সময় ইনভেস্টমেন্টটাকে তুমি করবে এবং কোন সময় তুমি সেখান থেকে বেরিয়ে চলে আসবে। এবং শুধুমাত্র কোর্স করলেই তো হলো না, তোমাকে সেই মার্কেটের ভেতরে থেকে অভিজ্ঞতা নিতে হবে। থাকতে 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 তুমি বুঝতে পারবে যে এটা এই সময় আমি নেব, আমি এই সময় এখান থেকে বেরিয়ে চলে যাব। ঠিক সেই জন্য এটাকে বলে স্মার্ট ট্রেডার। তো সেই জন্যে যে একটা সময় তোমাকে ঢুকতে হবে এবং একটা সময় তোমাকে বেরিয়ে চলে যেতে হবে। তো সেই জন্য টেকনিক্যাল অ্যানালিসিসটা আমি বলবো বিগনার্স এবং যারা এখন অনেক কাজ করছেন, অনেক ভালো ভালো মানুষ আছেন আমাদের কলকাতাতে। আগে খুব কম মানুষ ছিল, আমরা যখন শিখে কাজ করেছি তখন খুব কম মানুষ ছিলেন, ঠিক আছে, যারা এগুলো করাতেন। এখন হয়তো তাদের সংখ্যাটা কিছুটা হলেও বেড়েছে, কিন্তু প্রপার গাইডেন্স দিয়ে এই জিনিসটা না জানতে পারলে তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট করে হয়ে যাবে। তাই জন্য অনেক এবং এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও মাঝে মাঝে এরকম কোর্স কন্ডাক্ট করে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এরকম কোর্স কন্ডাক্ট করে যেগুলোতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে সাইট আছে সেই সাইটে গেলে তুমি সেখানে দেখতে পাবে যে কিছু কিছু কোর্স কন্ডাক্ট তারা করছে। ঠিক আছে, সেই কোর্সগুলো কন্ডাক্ট করে যেখানে হচ্ছে সেখানে হয়তো তুমি গেলে ভর্তি হলে, কিন্তু সেই কোর্সগুলোতে কি হয়, কোর্সগুলো একটুখানি বলে দিই তোমায় যে কোনো মানুষ আমার কাছে অনেক স্টুডেন্ট আছে, স্যার আমি আর্টস থেকে আসছি, বিলং করছি, কিন্তু আমি কি মার্কেটে কাজ করতে পারবো? হ্যাঁ পারবে, এটাতে কোনো ডিফিকাল্টি নেই। তুমি আর্টসের স্টুডেন্ট তুমি পারবে না, তুমি কমার্স তুমি পারবে, তুমি সায়েন্স তুমি আরও ভালো পারবে, এরকম কোনো ব্যাপার না। ডিপেন্ড করছে তার বোঝার ওপরে, তার ধ্যান ধারণার ওপরে, আইকিউর ওপর ডিপেন্ড করছে। কেন, এগুলো তো লজিক, সেই লজিকগুলো যখন সে ক্লিয়ার করতে শুরু করে দেবে, যখন সে ঠিক আছে সে বুঝে নেবে যে হ্যাঁ আমি এই জায়গায় আমি এন্ট্রি নেবো, এই জায়গায় বেরিয়ে যাবো। তার জন্য সবচেয়ে ভালো হচ্ছে যে এমন জায়গায়, যেমন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যে কোর্সগুলো করে সেগুলো এমন এমন জায়গায় করায় বা এমনভাবে করে যে সেগুলো প্রথমেই একটা স্টুডেন্ট গিয়ে তার কোনো নলেজ নেই, বুঝতে একটু অসুবিধার সম্মুখীন হতে হয়। কেন, সেগুলো যারা পড়ান, যে সকল ব্যক্তিরা পড়ান তারা হাইলি কোয়ালিফাইড, এবং তারা যখন সেই জিনিসগুলোকে পড়াচ্ছেন, তোমাকে আমি ধরো প্রথমেই যদি এখন বলি যে বিটা লেভেল এরম ছিল, এইখান থেকে এরকম, তুমি কিছু বুঝতে পারবে না, তুমি ভাববে না ভাই এটা আমার নয়, আমি বেরিয়ে, আমি পারছি না এখানে। তাই জন্যে এমন অনেক জায়গা আছে যেগুলো তোমাকে তোমার মতো করে যারা পড়ায়,
সহজভাবে যারা পড়ান, যারা অনেকে এরকম আমার কাছে স্টুডেন্ট আসে যারা গ্রাম থেকে আসে, তারা অতখানি কিন্তু ইংরেজির ওপরে তাদের দক্ষতা নেই, এটা আমার বলতে কোনো অসুবিধা নেই, সেই দক্ষতাটা নেই। কিন্তু মার্কেটে কাজ করতে গেলে তোমাকে তো সেই ধ্যান ধারণাগুলো একটু একটু করে হলেও তোমাকে তো গ্রো করতে হবে, নিজেকে তো রিয়েলাইজ করতে হবে যে আমাকে কতটা আমি নিতে পারবো। তো সেই জন্যে সেরকম কোর্স অনেকেই করান কলকাতাতে, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম সাউথ কলকাতার দিকে এগুলোর প্রবণতা অনেক বেশি। আমাদের নর্থের লোকেরা খুব ভাবে এটা নেয় না, ইনভেস্টমেন্ট, না না ভাই ইনভেস্টমেন্ট কিছু না। কিন্তু মানুষের লাইফস্টাইলটাকে ভালো করার জন্যে আমি একটা কথা স্টকের বাইরে তোমায় বলে যাই, সেটা হচ্ছে একটা মানুষের যদি লাইফস্টাইলটাকে যদি ঠিক রাখতে হয় না, তাহলে প্রথমে তার জীবনটাকে সিকিউর করার জন্য একটা টার্ম ইন্স্যুরেন্স তাকে নিতে হয়। এটা হচ্ছে ফার্স্ট, একটা টার্ম ইন্স্যুরেন্স নিতে হয়। আর একটা জিনিস, সেটা হচ্ছে একটা হেলথ ইন্স্যুরেন্স নিতে হয়। তুমি দেখো, টার্ম তোমাকে বাঁচাবে, তোমার চলে যাওয়ার পর তোমার ফ্যামিলিকে বাঁচাবে, আর যখন তুমি বেঁচে আছো এবং তোমার ফ্যামিলিকে নিয়ে, তখন তোমাকে হেলথ ইন্স্যুরেন্স তোমায় বাঁচাবে। এই দুটো হলে মানুষ কিন্তু সুস্থভাবে ইনভেস্টমেন্ট করতে পারে। আগে ফার্স্ট এই দুটোর কথা ভাবা উচিত, তারপরে বিগনার্সরা ইনভেস্টমেন্টে আসুক, লং টার্মে ইনভেস্টমেন্ট করুক। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে নিজেকে প্রথমে আগে একটু তৈরি করে নিয়ে তারপরে কোনো জায়গায় ক্লাস করতে আসাটা ভালো। নিজের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে তাতে, যে আমার ক্যাপাবিলিটি কতটা। দেখা গেল যে অনেক কিছু শোনার পর, দেখার পর, তখন সে মনে করলো হ্যাঁ আমি এবার পারবো। তখন অনেক জায়গা আছে, তুমি খবরের কাগজ দেখলেও অনেক জায়গা পাবে, হ্যাঁ ঠিকঠাক জায়গা, সেই সকল জায়গায় গিয়ে তারা শিখলো। অনেকে আমি এটাও দেখেছি 6 দিনে কোর্স করিয়ে দিচ্ছে, কিন্তু না, 6 দিনে একটা মার্কেট কোর্স হয় না, একটা মার্কেটে কোর্স হয় না। আমরা যখন মানে আমাদের যখন আফটার গ্র্যাজুয়েশন আমরা যখন পড়াশোনা করেছি, MBA করেছি ফাইন্যান্সে, MCOM করেছি ইকোনমিক্স নিয়ে, ততে সেখানে দেখেছি যে একদিনে তুমি যদি মনে করো যে আমি বিশাল কিছু মার্কেটে জেনে যাব, সেটা হবে না, সময় লাগবে, অনেকটা সময় লাগবে তোমাকে সেই জায়গাটাকে আরও স্টেবিলিটি বাড়াতে, অ্যাচিভ করতে। স্টেবিলিটি তখনই বাড়বে। দেখো, আমি তোমার একটা উদাহরণ দিয়ে বলি, গিরগিটিকে তুমি যদি দেখো, একটা পা দেওয়ার পর স্টেবল জায়গাটা খোঁজে, তারপর আর একটা পা বাড়ায়। ঠিক ওই রকমই মার্কেটে থাকতে গেলে তোমাকে জায়গাটা দেখতে হবে যে এটা স্টেবল কিনা, দাঁড়িয়ে আছে কিনা। দুম করে যদি ডুবে যায় তাহলে কিন্তু টাকাও ডুবে গেল। টাকা রিকভার করা যাবে না যদি কেউ ভাবে যে আমি মার্কেটে, এবং আমি এমনও বলি 24 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন, এখন দাঁড়িয়ে আছে 6 লাখ টাকায়। সে ভদ্রলোক কিন্তু 10 বছর হলো এই সেক্টরেই রয়েছেন, কিন্তু ওই কি বলতো, মানে বিভিন্ন জায়গায় লোকের মুখে শোনা, এ বলছে টাকা এইখানে করো, ওই এই হ্যাপাজার্ট হয়ে গেছে। নিজে যত না মানে জানেন, তার থেকে লোকের কথা শুনে পাজেলড হয়ে তিনি টাকা হারিয়ে ফেলেছেন। এটা হচ্ছে সব থেকে বড় আমাদের দেশের মানে ট্র্যাজেডি, এটা হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডি। যার কারণে দেখবে আমাদের ভেতরে একটা লোকে বলে যে না, এই মার্কেটটা ঠিক নয়, এটা ভুল কনসেপ্ট। এই মার্কেটে যদি না আসা যায়, বিগনার্সদেরকে বলছি, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এই মার্কেটের উপরই ডিপেন্ড করে আছে। কেন, ওই ব্যাংকের 7.5 ইন্টারেস্ট নিয়ে কিন্তু চালানো যাবে না, ঠিক আছে। তার যে যদি কেউ মনে করে যে প্রথম মানুষের ক্রাইটেরিয়া একটা ফ্ল্যাট, বাড়ি, তারপরে মানুষের ক্রাইটেরিয়া একটা গাড়ি, তারপরে মানুষের ক্রাইটেরিয়া অন্তত একটা পক্ষে ফরেন ট্রিপ, এগুলো তো মানুষের, এগুলো নিড, এগুলো আমি এইভাবে মনে করি, এটা আমার মনে হয়, এটা অন্য লোকের নাও মনে হতে পারে। কিন্তু এগুলো করতে গেলে তাদেরকে মার্কেটে আসতেই হবে। বিগনার্স হোক যারা আছে, তারা ইনভেস্টমেন্ট বাড়াক, ঠিক আছে, এবং সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করুক। সঠিক জায়গা প্রচুর আছে। আর নিফটির বাইরে যারা বিগনার্স, তাদেরকে আবারও মানে বলছি যে নিফটির বাইরে তারা যদি কিছু না জানে, নিফটির বাইরে স্টকগুলোতে তারা যেন ট্রেড না করে। নিফটি, শুধুমাত্র নিফটি 50-র ভেতরে তারা যদি স্টকগুলোকে ট্রেড করে, অন্তত পক্ষে টাকা হারাবে না, কিন্তু হয়তো প্রফিট করবে না, কিন্তু টাকাটা হারাবে না। একজন ধরো পুরোপুরি এই স্টক মার্কেটটাকেই তার মেন প্রফেশন করতে চায়, তো সে যদি এটাকেই মেন প্রফেশন করতে চায়, তাহলে কি কি বিষয় তাকে স্টাডি তো করতে হবে এবং কি কি বিষয় তাকে মাথায় রাখতে হবে, যে আমি এটাকেই প্রফেশন বাঁচতে চাই, এখান থেকে আমি পার মান্থ ইনকাম করতে চাই, আমি অন্য কোনো জীবিকার দিকে মাথা লাগাবো না, এটাকে কনসেন্ট্রেট করব, আমি এখান থেকেই নিজের প্রফিট তোলার চেষ্টা করব। যদি এরকম একাগ্রতা সহকারে কেউ স্টক মার্কেটটাকেই নিজের কেরিয়ার বানাতে চায়, তাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে, যে এই পথে আমায় এগোলে এটাকে আমি আমার প্রফেশন বানাতে পারবো, আর এখান থেকে আমি একটা ভালো পরিমাণে প্রতি মাসে একটা ইনকাম করতে পারবো। দেখো, মার্কেটে ট্রেড করার দৃষ্টিভঙ্গি হচ্ছে এটাই
যে যদি আমার মাসে যদি আর্নিং মোটামুটি পক্ষে এখনকার দিনে অনেকে যেটা বলেন যে আপনি 20,000 করে ইনভেস্ট করুন। আমাদের একটা ইয়ং জেনারেশনের ক্ষেত্রে যদি আমি ধরে চলি, ইয়ং জেনারেশনের কিন্তু আমাদের জায়গায় দাঁড়িয়ে থেকে এটা তোমাকে সার্ভে করেই বলছি, 20,000 টাকার ওপরে ইনকাম খুব কম লোক, মানে বেশি লোকের নেই। তো মোটামুটি আমাদের মাথা পিছু ইনকাম ওই 20,000 টাকা রয়েছে, এবং তার থেকে আমি কতটা বেশি বাঁচিয়ে আমি ইনভেস্টমেন্ট করব সেটা ডিপেন্ড করছে তার উপরে। এবং আমার নিজের যেটা মনে হয়, ইনফ্লেশন যে হারে বাড়ছে সে হারে যদি 10 টাকা সে আয় করে, তার মধ্যে থেকে অন্তত পক্ষে ইনফ্লেশন 6 টাকা খেয়ে যাচ্ছে, আর থাকছে 4 টাকা। 4 টাকাকে কিন্তু ইনভেস্টমেন্টে আনতে হবে। মানে টোটাল 20,000-এর ভেতর যদি তার একটা স্যালারি স্কেল থাকে, অন্তত পক্ষে 4,000 টাকা করে একটা প্রতি মাসে ইনভেস্টমেন্ট অন্তত যদি না করা যায়, তাহলে কিন্তু আগামী 5 বছর পর সে কিন্তু প্রভার্টি লেভেলে নেমে যাবে, পারবে না। তার কারণ হচ্ছে যে হারে ইনফ্লেশন বাড়ছে, যে হারে টাকার মূল্য কমছে, সে হারে যদি ইনভেস্টমেন্ট না করে 2040 সালেই গিয়ে দেখা যাবে যদি যে লোকটা 1 কোটি টাকার মালিক, সেই লোকটা ইনফ্লেশনে 55 লক্ষ টাকার মালিক হবে। এটা স্ট্যাটিস্টিক্স বলছে, আমি বলছি না, এটা স্ট্যাটিস্টিক্স বলছে। তাহলে কতটা ইনকাম করলে তুমি তোমার একটা জায়গা ধরে রাখতে পারবে, তোমার যে শখ শৌখিনতা, আমি ধরলাম শখ শৌখিনতা ছেড়ে দাও, তোমার মিনিমাম বেসিক লেভেলে তুমি যদি বাঁচতে চাও, তোমাকে মিনিমাম 4,000 টাকা করে একটা সাধারণ লোকের ক্ষেত্রে প্রতি মাসে ইনকাম যদি ইনভেস্টমেন্ট করে, তাহলে মাসে হচ্ছে, বছরে হচ্ছে 48,000 টাকা, 4 48,000 টাকা। এবং সে হিসেব করতে পারে যে আমি যদি মোটামুটি পক্ষে যদি 48,000 টাকা ইনভেস্ট করি, মোটামুটি আমার বছরে যদি এটা ডবল আমি করতে পারি, তাহলে ডবল তো এবার সম্ভব নয়। একটা ইনভেস্টমেন্ট 48,000 টাকা ডবল করা সম্ভব নয়। আর ব্যাংক, পোস্ট অফিস তুমি যেখানেই করো না কেন সেটাও সম্ভব নয়। তাহলে মিনিমাম অন্তত 48,000টা যেন অন্তত 80 হয়, এটুকুনি আমার অন্তত পক্ষে 50টা যেন আর 30,000 টাকা আমি বাড়াতে পারি। তার জন্য মার্কেটে কিন্তু আমাকে ঢুকতেই হবে। এবং মার্কেটে ঢুকলে সে একটা প্রপার ইনকাম যে পাবে না তা নয়, সে প্রতিদিন যদি ট্রেড করতে পারে, যদি ঠিকভাবে পড়াশুনো করে ট্রেড করে, সে মোটামুটি দিনে যদি ধরো একটা টাকা নিয়ে ধরো 50,000 কি 1 লাখ টাকা নিয়ে মার্কেটে আসে, যদি লস এবং লাভ মিলিয়েও যদি থাকে, অন্তত পক্ষে 600 টাকা করে তো নিয়ে পার ডে বেরোতে পারার একটা চান্স থাকে তার, যদি ঠিকভাবে শুধু মার্কেটের ওপরই কাজ করে সে মনে করে যে আমি টাকা করব। অন্তত ইকুইটির ক্ষেত্রে আমি বলছি, ঠিক আছে, অপশান তো আলাদা আছে, অপশান মানে ফিউচার অপশান তো আলাদা সেক্টরে চলে যাচ্ছে। তো সেই জন্যে এটুকুনি বলতে পারি, 500 থেকে 600 টাকা করে যদি তার পার ডে এসে যায়, অন্তত পক্ষে যদি আমাদের 26 দিন মার্কেট, মানে 26 দিন না 22 দিন মার্কেট খোলা থাকে, 2 দিন করে বন্ধ থাকে, আমি 20 দিনই ধরলাম, যদি 20 দিনের ভেতরে সে ধরি 15 দিনও কাজ করে, কেন 5 দিন থেকে আমি বলবো 8 দিন কাজ করা যায় না, কেন? তার কারণ মার্কেট তো নিচের দিকে যাবে 8 দিন। এবার সে যদি মনে করে আমি সেল করে বাই করব, আমি সেল করে বাই করব, তাহলে কিন্তু করতে পারবে, নলেজ থাকতে হবে। আমরা কি করি না করি, আমরা করি তো, আমরা সেল করে 100 টাকায় সেল করছি, নিচে 80 টাকায় বাই করে 20 টাকা আয় করছি। পড়লেও মার্কেট থেকে আমরা আয় করি, উঠলেও আয় করি, ঠিক আছে? হ্যাঁ, তো সেই জন্যে সব থেকে বড় কথা হচ্ছে, তার জন্য তোমাকে জানতে হবে যে আমি এটা করছি, এই জায়গায় এসে আবার সেটা ঠিকঠাক দেখা গেল আমি সেটাকে সেল করে দিলাম 100 টাকা, 102 টাকা হয়ে গেল, 2 টাকা করে লস হলো না? আমাকে তো নিচে নামতে হবে, আমি সেল করছি তো, 100 টাকাটা আমাকে 98 টাকায় যেতে হবে, আমি 98 কিনলে 2 টাকা লাভ পাবো, আমি ওপরে চলে গেলে আমি লাভ পাবো কি করে? পাবো না। আবার যদি আমি বাই করে করি, আমি যদি 80 টাকাতে বাই করি, ওপরে 82 টাকায় গেল, আমি 2 টাকা লাভ করলাম। এটা ইন্টারডের ক্ষেত্রে হয় যদিও। তো সেই জন্য বললাম যে ইন্টারডের ক্ষেত্রে যারা পার ডে ইনকাম করতে চাইছে ভাবছো, তারা এইভাবে ইনকামটাকে করতে পারে, কিন্তু তার জন্যে শুধুমাত্র প্রসিডিওর হচ্ছে তাদেরকে ভালো নলেজ রাখতে হবে। নলেজ ছাড়া কিন্তু এই মার্কেটে ওই রকমভাবে পার ডে ইনকাম সেক্টরটা খুব কম, তাহলে মুশকিলে পড়তে হবে, আর কিছু না। তার টোটাল যে মানে ইনভেস্টমেন্টটা হয়তো হারাতেও হতে পারে, এরকমও জায়গা। মানে মার্কেট কিন্তু খুব ভলিটাইল, আর মার্কেট কিন্তু কারুকে চেনে না যে এটা এ গরিব, এ বড় লোক, এ খুব দরিদ্র, এ অতি দরিদ্র, কাউকে চেনে না। অতএব সেই জন্যে এর একটা ভুল একটাই শেষ। অতএব সেই জন্যে বুঝে ইনভেস্টমেন্ট করা উচিত, যদি না বুঝে ইনভেস্টমেন্ট করাই উচিত না। যে জানে না, যেমন একটা ওয়ারেন বাফেট একটা কথা বলেছিলেন 2004 সালে,
যখন ওনাকে জিজ্ঞাসা করেছিল যে এই যে কম্পিউটার সিস্টেম আছে, .com বিজনেস বলা হতো, .com যে বিজনেস, এই বিজনেসটা আপনি কেন ইনভেস্টমেন্ট করছেন না? তো ওয়ারেন বাফেট খুব ভালো কথা বলেছিলেন, বলে আমি এই ব্যবসাটা বুঝি না, যেটা আমি বুঝি না সেটা আমি ইনভেস্টমেন্ট করি না। তো সেই জন্য যদি বোঝে তবেই এখানে আসাটা ভালো, আর যদি না বোঝে তাহলে ইনভেস্টমেন্ট করাটা উচিত নয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, একটা ছোট কথা তোমায় বলি, আজকে থেকে 200 বছর আগে যখন আমাদের দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়েছিল, এই হিস্ট্রিটাও তোমাকে একটু করে বলি, যে সেই দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরেও কিন্তু স্টক মার্কেটের টাকা লাগানো ছিল। তার কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শেয়ারগুলোকে রানিমা ভেবেছিলেন ছেড়ে দেবেন, মথুরবাবু ভেবেছিলেন সেই স্টকগুলো কিন্তু রানিমা রেখে দিয়েছিলেন। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনে করলো যে আমরা এখানে চলে যাব, তখন কিন্তু সেই স্টকগুলোকে তারা নিজেরাই কিনে নিয়েছিল এবং সেখান থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের অনেক টাকা এসেছিল। অতএব সেই সময় দাঁড়িয়েও কিন্তু আমাদের দেশের মানুষরা যারা ছিলেন তারা কিন্তু বুদ্ধি করতেন এবং ইনভেস্টমেন্ট সেই সময়ও ছিল এবং এখনও আছে। অতএব তোমাকে সময় জানতে হবে। সেই সময় দাঁড়িয়ে একজন অত অন্ধকার যুগের একজন নারী, সে আমাদের দেশে, সে সেই সময় বুদ্ধিটা লাগিয়েছিল। অতএব সেই জন্যে এটা তুমি বইতেও পেয়ে যাবে, ঠিক আছে? আমাদের সিদ্ধার্থ স্যারের বই আছে, যে সিদ্ধার্থ স্যারের বইতে সেটা উনি কোটেশন করেছেন, ঠিক আছে? তো সেই জন্যে মার্কেটে থাকতে গেলে একটাই জিনিস, সেটা হচ্ছে যে নলেজ রাখতে হবে, নিজের জ্ঞান বাড়াতে হবে, আর কারোর কথা না শুনে কাজ করতে হবে, তাহলে কিন্তু মার্কেটে তুমি সাকসেসফুল হবে। আর এরমও ধরো অনেকে করলো যে সবাই তো আর রিস্ক নিয়ে, আমি যা কাজ করি, আমি যে চাকরি করি বা আমি যা ব্যবসা করি সেগুলো সব ছেড়ে দিয়ে আমি পুরো স্টক মার্কেট নিয়ে পড়ে গেলাম, বা আমি শেয়ার মার্কেটেই পুরো মাথা লাগালাম আর অন্য কোনো দিকে মাথা লাগাবো না। এরম তো হয় না। অনেকে এরমও করে যে তার যা জীবিকা আছে, তার যা প্রফেশন আছে, তার সাথে সাথে সে শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে সে ইনভেস্ট করার চেষ্টা করে বা সেটার দিকে নজর রাখে, খেয়াল রাখে যে আমি এখান থেকেও একটা সাইড ইনকাম যাতে করতে পারি। তো সেই সব মানুষরা যারা অন্যান্য প্রফেশনের সাথে যুক্ত, তারা এই স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে চায়, তাহলে তাদের কি কতটা টাইম দেওয়া উচিত, বা তারা কি অন্য কাজের সাথে এই কাজটা করলে কি তাদের কোনো লস হবে, বা তারা কি কোনোভাবে পুরো টাইম দিতে পারছে না বলে তাদের কোনো ক্ষতি হবে? এই বিষয়টা একটু আমায় ক্লিয়ার করে বলো তো। দেখো, ফুল টাইম সময় দেওয়াটাই ভালো, যদি সেখান থেকেই সে আয়ের একটা জায়গা করে, ফুল টাইম সময় দেওয়া ভালো, ঠিক আছে? কিন্তু তুমি দেখো, আজকে আমি তোমাকে একটু এক্সাম্পল দিয়ে বলি, আমাদের ইউএস মার্কেটের এলএমএল বিজনেস, যেটা মাল্টি লেভেল মার্কেটিং ছিল, তুমি জানো বিভিন্ন কোম্পানি, অ্যামওয়াই থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি আমাদের দেশে ব্যবসা করছিল, কিন্তু তারা কি আর পেরেছে করতে? করেনি। আমাদের কিছু লোক, মানে কিছু মানুষ ছিল, তারা তাদের প্রফেশনগুলো করেও সেগুলোকে ইনকাম করার ফেজে ছিল, যে রাত্রিবেলা আমি বাড়িতে গিয়ে আমার আত্মীয় স্বজনকে বিক্রি করব, কিছু আয় করব। কিন্তু সেই মাল্টি লেভেল মার্কেটিংটা কি চললো আমাদের ইন্ডিয়াতে? চললো না। একটা জায়গায় থেকে তোমাকে একটার উপরেই তোমাকে ফোকাস করতে হবে। তুমি যদি মনে করো যে না, আমি একটা জায়গার ওপর ফোকাস না করে আমি ভার্সাটাইল ফোকাস করব, আমি চারিদিকে ফোকাস করব, তাহলে তোমার প্রফিটটাও কিন্তু চারিদিক থেকে কমতে শুরু করবে। অতএব সেই জন্য তোমাকে একদিকে ফোকাস করতে হবে। যদি মার্কেটের কাজ করো, তোমার মার্কেটে কাজ করেই পুরোপুরি সেখানে আর্নিংটা বাড়াতে হবে। আমি 600 টাকা বলছি, কারোর কাছে এটা 1000 টাকাও হয়, কারোর কাছে 1200 টাকাও হয়। এ তোমার ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করছে। এখন মার্জিন পাওয়া যায়, মিনিমাম মার্জিন যেগুলো আছে সে কোম্পানিগুলো দেয়, সেই কোম্পানিগুলোর উপর মার্জিন যদি নিয়ে কাজ করে, সে 1200 টাকা, 1400 টাকা, 2000 টাকাও তো হয়। হয় না যে তা তো নয়, হয়। তো অতএব সেই জন্যে শুধুমাত্র আমি অন্য জায়গায় জব করি, আমি মার্কেট, হ্যাঁ করো, অসুবিধা কিছু নেই। তুমি একটু শিখে নাও, পারদর্শী হও, তারপরে তুমি চারদিকে কাজ করো, তুমি নিশ্চয়ই পারবে। এরকম অনেক স্টুডেন্ট আছে আমার কাছে, যারা টাটাতে কাজ করে, কেউ কেউ বিজনেস চালায়, কিন্তু তারা কাজ করে, তারা মার্কেটে ঢুকছে, তারা কাজও করছে এবং পয়সাও আর্ন করছে। তোমাকে অনেকদিন থাকতে হবে মার্কেটে। থাকার পর তোমার যখন অভিজ্ঞতা এসে যাবে, তুমি এক চান্সে দেখে বুঝে যাবে এটা ঠিক আছে, আমি বেরিয়ে যাব এখানে। তুমি মানে আমি স্টকটাকে নেব, আমি পিক করব, তুমি স্টকটাকে দিয়ে বাই অপশান দিয়ে দিলে, যখনই দেখলে মেসেজ এসে গেছে বাই হয়ে গেছে, তুমি তো জানো কোন লেভেলে বেচবো, তুমি আবার সেলটাও রেখে দিলে, অটোমেটিক সেল হয়ে বেরিয়ে গেল, তোমার প্রফিটটা ঘরে ঢুকে গেল। 100 বার, হ্যাঁ করতেই পারি। একটা ফোন এখন হলে আমি সব কাজ ঘরে বসে করতে পারি, আমার অফিস থেকে করতে পারি, যে কোনো জায়গা থেকে আমি অপারেট করতে পারি। তবে আবার বললাম, শিখতে হবে অনেকটা কাজ, তোমাকে পারদর্শী হতে হবে সেই কাজটা। যত আমি কুইক করছি, আমার ব্রেন কিন্তু দুদিকে চলছে, আমার অফিস প্লাস আমার একটা মার্কেট। অতএব মার্কেটে 2 মিনিট 4 মিনিট অন্তর একটু দেখে নিচ্ছি আমার জায়গাটা, লাইন আপটা ঠিক আছে কিনা, ঠিক আছে চলো, আবার কিছুক্ষণ পরে এগোচ্ছি, আবার ঠিক আছে চলো, ঠিক
দেখা গেল যে আমার জায়গাটা এসে গেল, আমার প্রফিটের জায়গাটা আমি যেটুকুনি মনে করেছিলাম এসে গেছে, চলো সেল হয়ে গেল, আমি সেল তো অপশান আগেই মেরে রেখে দিয়েছি, অটো সেল হয়ে যাবে, হয়ে গেল। তো সেই জন্য যদি এরম প্রফেশন থেকে যে করছে না নয়, অনেকে করছে। আমার অনেক স্টুডেন্ট আছে টাটাতেও কাজ করে, তারা তো করছে, অনেকে বিজনেস করে, অনেকে কগনিজেন্টে কাজ করে, করছে তো, তারা প্রফিট পাচ্ছেও। যে পাচ্ছে না তা তো নয়। হ্যাঁ, আমি বলছি যদি ফুল টাইম ফোকাস করো প্রফিটাইজেশনটা বেশি, তা বলে যে তুমি ফুল টাইম না করে তুমি যদি পার্ট টাইম করো তার জন্য যে কম হবে এরকম কোনো মানে নেই। তো কম হবে, রিস্ক জোনটা একটু থাকবে, ঠিক আছে, কিন্তু রিস্ক জোনের সঙ্গে সঙ্গে তোমার ঠিক জায়গা, মানে তুমি যেরকম ভাবছো যদি আমার একটু আদার সাইড থেকে একটা ইনকাম একটু চলে আসুক না, অসুবিধাটা কোথায়, এখন এত খরচ, একটু চলে আসুক কি আছে, তার জন্য তোমাকে ক্লাস করে অনেকটা সড়গড় হতে হবে, তাহলেই ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। এত কিছু আমরা আলোচনা করলাম, শেয়ার মার্কেট, স্টক মার্কেট থেকে কিভাবে প্রফিট করা যায়, কী কী দিক খেয়াল রাখতে হয়, আমরা কী কী স্টাডি করতে পারি, পুরোটা থরলি একটা আলোচনা করলাম। কিন্তু এত কিছু যে করব তার আগে তো সবার আগে একটা তো অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এই শেয়ার মার্কেট, স্টক মার্কেটে আমি ইনভেস্ট করতে গেলে বা ট্রেডিং করতে গেলে প্রথমে প্রাইমারি অ্যাকাউন্ট করার জন্য কী কী লাগে, আমি যে একটা অ্যাকাউন্ট করব, আমি অ্যাকাউন্ট করে আমি এবার শেয়ার মার্কেটে ইনভেস্ট করব, যে প্রথম অ্যাকাউন্টটা করার জন্যে আমার কি কি লাগে, মানে আমার থেকে কি কি চাওয়া হবে, সেই ডিটেলসটা তো তুমি যদি একটু বলো, যে আমায় কি কি মানে তথ্য প্রোভাইড করতে হবে শেয়ার মার্কেট বা স্টকে ইনভেস্ট করতে গেলে, এবং সেটা কোথা থেকে করতে পারবো, কিসের মাধ্যমে করতে পারবো, এই পুরো থরলি বিষয়টা একটু আমায় তুমি বুঝিয়ে দাও বা দর্শককে বুঝিয়ে দাও যে আমার এই জিনিসগুলো লাগবে যে আমি একটা স্টক মার্কেটে নিজের অ্যাকাউন্ট করতে গেলে। দেখো, ব্রোকার তো এখন খুঁজতে হয় না, ব্রোকার এখন অনলাইনেই রয়েছে, ঠিক আছে। এবার অনেক কোম্পানি আছে যে যারা আমি নাম করছি না, ঠিক আছে, সেই সকল কোম্পানির ক্ষেত্রে, সেই যে বড় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে কাজ করে অনেকে আছে যে যারা মনে করে ভাই আমি এরকম ব্রোকারের কাছে যাবো না, আমার এসবিআইতে একটা অ্যাকাউন্ট আছে, আমি এসবিআইতে একটা ডিম্যাট ট্রেডিং করে নিই, এসবিআইতে সেভিংস অ্যাকাউন্ট আছে, আমি ওখানে যাই, ওখানে একটা ফর্ম পাওয়া যায়, আমি ফিল আপ করে ওটা জমা করি, দুটো ছবি লাগে, আমার প্যান কার্ড তো সেভিংসেই দেওয়া আছে, ওটা নিয়ে নেবে, আধার কার্ড ও সেভিংসে কেওয়াইসি লিঙ্ক আছে, নিয়ে নেবে, অসুবিধা হবে না, ডিম্যাটটা খুলে দেবে আমাকে। এবার ডিম্যাট খোলার পরেই তোমাকে ওরা কি করবে, নেট ব্যাঙ্কিং এর সঙ্গে লিঙ্ক করিয়ে দেবে, তুমি এবার এসবিআই এর থ্রু সেটা বলো বা যে কোনো ব্যাংকের ডিম্যাট আছে, যে কোনো আমাদের ন্যাশনালাইজ ব্যাংক থেকে শুরু করে আইসিআইসিআই ডাইরেক্ট আছে, এইচডিএফসি আছে, সব যে কোনো ব্যাংকের ক্ষেত্রেই তুমি ডিম্যাট পাবে। যদি অন্য কোনো কোম্পানির ক্ষেত্রে বলো, জিরোধা আছে, আপস্টক্স আছে, গ্রো আছে, তো এদের ক্ষেত্রে তুমি, হ্যাঁ, এবার এখানে ক্ষেত্রে বলি যে ব্যাংকের ক্ষেত্রে ব্রোকারেজটা একটু হাই, তাই জন্য স্টুডেন্টদের ক্ষেত্রে বা যারা বিগনার্সের ক্ষেত্রে তারা যদি ব্রোকারেজ থেকে শুরু করি এত কিছু দিয়ে দেয় তাহলে প্রফিটটা করবে কোথায়, তাই জন্য সবচেয়ে ভালো হচ্ছে এই আপস্টক্স কিংবা জিরোধার প্ল্যাটফর্ম সত্যি খুব ভালো, এদের চার্ট থেকে শুরু করে সব খুব ভালো, এদের প্রসিডিওর একই প্রসিডিওর, তোমাকে মানে অনলাইনে এটা খুলে দেওয়া যায়, 200 টাকা লাগে ইকুইটির ক্ষেত্রে, এবং তুমি সেখানে তোমার প্যান কার্ড থেকে শুরু করে সব পিডিএফে আপলোড দেবে, তুমি শুধু নাম্বারগুলো বসাবে, ডিজিট লকার থেকে তুমি তোমার লকারের পাসওয়ার্ড দিলে অটোমেটিক সেটা তোমার হয়ে যাবে, 24 আওয়ারের ভেতরে অ্যাক্টিভেট হয়ে যাবে, তুমি সেখান থেকে তোমার যে ব্যাংকের সঙ্গে আছে সেটা লিঙ্ক হয়ে যাবে, এবং সেখান থেকে তুমি টাকা নিয়ে তুমি যে কোনো স্টকে তুমি ইনভেস্টমেন্ট করতে পারবে, সেখানে আর কোনো তোমার অসুবিধা থাকবে না, ঠিক আছে। অতএব এবং এখানে তোমার সারা বছরের একটা ফিজ আছে, যেটা 200 টাকা, 250-300 টাকা নিয়ে নেয়, সেটা পরের বছরে আবার তোমায় কাটবে এবং রিনিউয়াল কাটবে। আর ব্রোকারেজ যেটা রয়েছে, সেই যে কোম্পানি ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে, তুমি গুগলে গিয়ে তাদেরকে যদি সেই কোম্পানির নাম লিখে ব্রোকারেজ ক্যালকুলেটর বলে দাও, তুমি তাদের টোটাল ব্রোকারেজটা পেয়ে যাবে। তুমি সেখানে গিয়ে স্টকের কটা স্টক কিনছি এবং কটা স্টক বেচছি সেটাও যদি তুমি দাও, সেটা অটোমেটিক ক্যালকুলেট করে বলে দেবে তোমার কত টাকা ব্রোকারেজ, এসএসটি কত আসছে, ঠিক আছে, টোটাল বলে দেবে যে কত আসছে। তবে ডেলিভারির থেকে ইন্টারডেতে কিন্তু চার্জেস কম, ডেলিভারিতে কিন্তু চার্জেস একটু বেশি, ঠিক আছে। আমরা যেটা দেখেছি বেশি, ধরো তুমি হয়তো 700 টাকা লাভ করলে, তুমি ইন্টারনেটে হয়তো পেলে হয়তো 670 টাকা, কিন্তু ডেলিভারিতে গিয়ে দেখা গেলো 620 টাকা, মানে একটু ওকে। কেন? তার কারণ হচ্ছে তুমি রেখেছো ডিম্যাট চার্জ আছে, তারপরে ডিমেটেরিয়ালাইজেশন চার্জ বলে এটাকে, এইগুলো আছে, এসএসটি রেটটা হাই হয়ে যায়। এর ফলে কি হয়, যারা লং টার্মে করে তাদের এই ডিম্যাট খরচটা, মানে তাদের যে এই রাখার খরচটা একটু বেশি থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে একটাই কথা বলবো যে এই বিজনেস যারা করছে এই বিজনেসের ক্ষেত্রে লাভটা অনেক। কেন? দেখো, তোমার এখানে কিন্তু কোনো গোডাউন নেই, তোমার কোনো দোকান নেই, তোমার কোনো চাঁদার ব্যাপার নেই, কিছু নেই,
তোমার নিজের ঘরে বসে তোমার নিজের ল্যাপটপ কিংবা তোমার নিজের মোবাইলটাই তোমার জগৎ, এবং তুমি সেখানে টাকাটাকে তুমি ইনভেস্টমেন্ট করছো এবং কত টাকা আসছে কেউ জানতেও পারছে না, তোমার ইনভেস্টমেন্ট ফ্রুটফুল হয়ে যাচ্ছে। অতএব সেই জন্যে, এবং 2030 সালের ভেতরে এত পরিমাণ, আগে আমরা যখন স্টার্ট করেছিলাম 2010-এ, তখন অ্যাকাউন্ট ছিল কত, হয়তো খুব জোর 5-7 কোটি, এখন অ্যাকাউন্ট প্রায় 20 কোটির ওপর অ্যাকাউন্ট হয়ে গেছে। বিভিন্ন অর্গানাইজেশনও দেখছো তারাও আসছে, তারাও অ্যাকাউন্ট খুলছে, প্রতিটা অ্যাডভার্টাইজমেন্টে আসছে। এবং এখন এই সময় দাঁড়িয়ে যদি প্রচুর অ্যাড দিচ্ছে, ঠিক আছে, অ্যাড দিচ্ছে একটাই কারণ, তার কারণ কম্পিটিটিভ মার্কেট, আরও ব্রোকার এজেন্সি আসছে, আরও কম দামে তোমাকে জিনিস দিচ্ছে। এক একজনের এক এক ধরনের ক্রাইটেরিয়া থাকে। এসবিআই ধরো এক ধরনের চার্জ করে, ব্যাঙ্ক অফ বরোদা এক ধরনের চার্জ করে, আর আমাদের অন্য যে ব্রোকার এজেন্সিগুলো সেগুলোর চার্জেসটা অনেকটাই কম। ধরো একটা স্ক্রিপ্টে 20 টাকা, ঠিক আছে, একটা স্ক্রিপ্ট মানে ভেবো না এক পিসেও যদি 20 টাকা হয়, 100 পিসেও 20 টাকাই হবে, ঠিক আছে, তো স্ক্রিপ্ট। আর যদি সেটা আরও ব্রোকারেজগুলো কম হয়, যদি আরও হিউজ, যদি ধরো দেখা গেল একটা লোক 2 পিস কিনেছে, তার থেকে তো আর 20 টাকা নিতে পারবে না, ঠিক আছে, ওটা 0.4% একটা চার্জেস আছে। কিন্তু ব্যাংকের চার্জেসগুলো কিন্তু বেশি, আর ব্যাংকের সারা বছরে যে রিনিউয়াল থেকে শুরু করে এগুলো বেশি বলে, তাই জন্য যারা আগেকার অ্যাকাউন্ট খুলেছে তারা মনে করে যে ব্যাংক সেক্টরটা বা এটা রিলায়েবল জায়গা, আমার সিকিওর। দেখো, মার্কেটটাও তো সেবির আন্ডারে, সেবিও তো সিকিউরিটি বোর্ড এক্সচেঞ্জ ইন্ডিয়া তো ইন্ডিয়ার আন্ডারে। তো অতএব সেই জন্য প্রতিটা জায়গারই, যেরকম ব্যাংকগুলোকে আরবিআই রেগুলেট করছে, ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেগুলেট করছে, স্টক মার্কেট আমাদের শেয়ার মার্কেটকে সেবি করছে, ইন্স্যুরেন্স মার্কেটকে আইআরডিএ করছে, সবাইকারই রেগুলেটরি বডি রয়েছে, আর সবকটাই ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে লিঙ্কড, ঠিক আছে। অতএব সেই জন্যে এটা মানুষের ধ্যান ধারণা যে এসবিআই বোধহয় হলে বা ব্যাঙ্ক অফ বরোদা হলেই খুব ভালো, কিন্তু তাতে প্রফিটাইজেশনটা যারা সদ্য আসছে তাদের কমে যায় অনেকটা, কারণ এদের অনেক চার্জেস, হিডেন চার্জেস অনেকগুলো আছে। কিন্তু এই অন্য অর্গানাইজেশনগুলোর এদের কিন্তু অতটা হিডেন চার্জেস অতটা নেই, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে খুব কুইক কাজ করা যায়, আর প্ল্যাটফর্মটা ভালো, যেগুলো টেকনিক্যাল অ্যানালিসিসে বললাম, এতে প্ল্যাটফর্মটা খুব ভালো। এসবিআই কিংবা ব্যাঙ্ক অফ ন্যাশনালাইজড ব্যাঙ্কগুলো সেভাবে অত উন্নত করতে পারিনি এখনো, অনেক স্লো নয় উন্নতি। তাদের যে চার্টের যে অপশন ডায়াগ্রাম, আমরা যে ইন্ডিকেটারগুলোকে নিয়ে কাজ করি, সেইগুলো অতটা স্মুথ নয়, শার্প নয়। তো সেই জন্যে অন্য অর্গানাইজেশনে যেগুলো, সেগুলো অনেকটা স্মুথ বা শার্প, যেগুলোকে ধরে আমরা কাজ করতে পারি আর কি। তো সেই জন্যে আমার মনে হয় যে এই জিরোধা, আপস্টক্স, এদের দিকে যাওয়াটা ভালো। ব্রোকারেজ কম, প্রফিটাইজেশন বেশি হবে, ঠিক আছে, নিজেরা যারা কাজ করছে তারা এদের উপরই ডিপেন্ড করে কাজ করছে। ধরো একজন বিগিনার, যে একদম নোভিস, তার শেয়ার মার্কেটে প্রথম ইনভেস্টমেন্ট, ফার্স্ট ইনভেস্ট করছে, তার কত টাকা ইনভেস্ট করা উচিত? মানে তার কি 1000 টাকা ইনভেস্ট করা উচিত, 10,000 টাকা ইনভেস্ট করা উচিত, টাকা? মানে কারোর ধরো, কেউ ধরো স্টুডেন্ট, কেউ ধরো কলেজে পড়ে, কেউ ধরো সবে চাকরির জন্য খুঁজছে, তার কাছে তো অনেক টাকা থাকবে না। সে যদি মনে করে না, আমি এই অবস্থাতেও আমার হাত খরচা বা টাকা বাঁচিয়ে কিছু টাকা ইনভেস্ট করব শেয়ার মার্কেটে, তো তারা কত টাকা ন্যূনতম ইনভেস্ট করতে পারে, বা কত টাকা ইনভেস্ট করা তাদের জন্য নিরাপদ, তাদের করা উচিত বলে তোমার মনে হয়? এবং ধরো এরমও হলো যাদের আছে, যাদের মনে হলো হুট করে থোক কোনো টাকা পেলো, সেই টাকাটা সে ইনভেস্ট করতে চায় শেয়ার মার্কেটে ভবিষ্যতে বড় প্রফিটের জন্য, সে কত টাকা, মানে একদম ম্যাক্সিমাম কত টাকা সে ইনভেস্ট করা তার পক্ষে উচিত এই শেয়ার মার্কেটে? দেখো, প্রথম কথা বলি যে ইনভেস্ট কত টাকা থেকে শুরু করা যায়। একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে এখনকার দিনে ওই 200 টাকা মতো লাগে, 200-300 এর মধ্যে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়ে যায়। এবং এই খোলার পরে তুমি যদি মনে করো যে আমি একটা টাকা ইনভেস্ট করব, তুমি 1000 টাকা নিয়ে ইনভেস্ট করতে পারো। আমি 1000 টাকা ধরেও ইনভেস্ট করতে, ওই মাসে 1000 টাকা ইনভেস্ট করে দেখি আমি পাচ্ছি কিনা, বা আমি কত রিটার্ন পাচ্ছি, আমি কিছু ইনভেস্ট করি। আর তুমি বলছো লং টার্মের ক্ষেত্রে, যদি মনে করে সে যে না, আমার কাছে যে পরিমাণ টাকা আছে, আমি লং টার্ম একটা ইনভেস্ট করব, বা আমি যে টাকাটা ইনভেস্ট করতে চেয়েছি বেশি টাকা আমি করব, তোমার যত টাকা আছে তুমি ইনভেস্টমেন্ট করতে পারো, তোমার কোনো অসুবিধা কিছু নেই। তার কারণ তুমি প্যান কার্ড থেকে শুরু করে সব কিছু দিয়েই তো কোম্পানির কাছে খুলছো, তোমার ডেটা সব কিছু তাদের কাছে রয়েছে, ঠিক আছে, সিডিএল এসএলআর কাছে রয়েছে, অতএব সেই জন্যে সেবির কাছেও রয়েছে। অতএব সেই জন্যে তোমার যদি মনে হয় যে আমি ইনভেস্টমেন্ট করব 10 লাখ টাকা, তুমি করতে পারো 10 লাখ টাকা। তবে ডেফিনেটলি এখানে একটু একটা কথা বলার আছে, 10 লাখ টাকা তুমি 1000 টাকা ইনভেস্ট করছো, হয়তো আমি একটা কোম্পানিকে ইনভেস্ট করলাম, আইটিসিতে করলাম, কি আমি একটা ইনভেস্টমেন্ট করছি, আমি হয়তো জি মিডিয়াতে করছি,
তো কিন্তু যারা 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করবে, ডেফিনেটলি অ্যালোকেট ইউর মানি, তোমাকে টাকাটাকে একটু ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে মানে আমাদের সেক্টর আছে অনেকগুলো, যেমন ধরো একটা ব্যাংকিং আছে, এফএমসিজি আছে, ফার্মাসিউটিক্যালস আছে, আইটি আছে, আচ্ছা রিয়েল এস্টেট আছে, মেটাল আছে, এতগুলো আছে। আমি রিয়েল এস্টেট থেকে 2টো নিলাম, ব্যাংক থেকে 2টো নিলাম, ফার্মা থেকে 2টো নিলাম, রিয়েল এস্টেট থেকে একটা নিলাম। এইভাবে যদি আমি ইনভেস্টমেন্ট করি, দেখা যাবে যে আমার ইনভেস্টমেন্টটা ঠিকঠাক হবে। এটাকে বলে অ্যালোকেশন করা। এই অ্যালোকেশন যদি করা হয়, তাহলে যদি কোনো সেক্টর খারাপও দেয়, ধরো মেটাল খারাপ দিল, ফার্মা অন্তত তোমাকে বাঁচিয়ে দিল, টাকাটা এধার থেকে শুধু ওধার হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। ঠিক আছে, তোমাকে আমি এটা মানে একটা স্টকের নাম বলি, যে এই আদানিরই আর কি। তো আদানি পাওয়ার, যেটা আদানি পাওয়ারের মানে যদি তুমি আদানি পাওয়ার স্টকটাকে ভালো করে স্টাডি করো, তুমি দেখতে পাবে আদানি পাওয়ার একটা জায়গায় দাঁড়িয়েছিল, অনেক দিন দাঁড়িয়েছিল, হুট করে অনেক টাকা দিয়ে চলে গেল। ঠিক আছে, কেন? তার কারণ হচ্ছে যে আদানি সেই সময় ওখানে দাঁড়িয়েছিল কেন? তার কারণ ওদের উত্তরাখণ্ডে প্রজেক্টটা পুরো একদম ডিস্ট্রয় হয়ে গেছিল। তাই জন্য গভর্নমেন্ট যখন প্রজেক্ট তাকে দিল, গভর্নমেন্ট বললো হ্যাঁ ইটস এ ন্যাচারাল ক্যালামিটিস, আমি তোমাকে আবার পেমেন্ট করছি, তুমি প্রজেক্টটা করো। ঠিক আছে, একটা ড্যাম ওখানে তৈরি হওয়ার কথা ছিল, যখনই গভর্নমেন্ট প্রজেক্ট করলো স্টকটা উঠে গেল, লোক সেখান থেকে টাকাটা গেন করলো। অতএব যেমন ডিএলএফ এর ক্ষেত্রে আমি তোমাকে বলি, আমার ডিএলএফ এর ক্ষেত্রে আমি এমনও দেখেছি স্টক 200 টাকার এখন 700 টাকা দাম। তো অতএব সেই জন্য ডিএলএফ এর ক্ষেত্রে একটা সময় দাঁড়িয়ে গেল, ডিএলএফ কোনো কাজ করছে না। কেন না? দিল্লিতে একটা বড় প্রজেক্ট হয়েছিল, একটা সুপ্রিম কোর্টের কেসের জন্য জমিটা বন্ধ ছিল, কেস তো একদিন মিটলো, স্টক উপরে চলে গেল, যারা হোল্ড করেছিল তারা গেনার। তো কিছু কিছু জিনিস তোমাকে রাখতে হবে, যে মানে একটা কথা আছে না, যে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। তো সেই দিকে তোমাকে ভেবে রাখতে হবে যে কোন সময়টা তার সর্বনাশ, যে তোমার পৌষ মাসটা হবে। সেই রকম যদি তুমি পিক করতে পারো না, তাহলে কিন্তু তোমার অসুবিধা কিছু নেই। তাহলে সেই সকল যারা ইনভেস্টমেন্ট করছে সেই দিকে নজর রাখতে হবে, যে যারা নতুন আনছে স্টকগুলোকে, মানে 52 উইক লো যেটাকে আমরা বলি, 52 উইক লো, মানে সারা বছরে তো 52 উইক লো থাকে। সেই লো স্টকগুলোকে আমরা প্রথমে আগে একটুখানি দেখে নিই কোনগুলো আছে। আমরা সেই লো মানে কি, তারা নিচের দিকে দাঁড়িয়ে আছে, আরে নিচের দিকে মানে তো এবার উঠবে। এই 52 উইক স্টকগুলোর উপরে যদি একটু খেয়াল করি, তাদের ভিতরে ভালো স্টক কী কী রয়েছে, দেখা গেল হয়তো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা রয়েছে। ঠিক আছে, তো আমি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাকে দিলাম, কেন? এই কোম্পানি ম্যানেজমেন্ট ভালো, কাজ করবে, তারা প্রোডাকশান আছে, তো তাদের প্রোডাকশান আছে, তাদের পয়সা আছে, 100 বার ব্যবসা তুলবে। তুমি একটা বলো না, একটা স্করপিও গাড়ি যদি বুক করো, তুমি আজকে করলে কালকে পাবে? 1 বছরের আগেও গাড়ি দিতে পারে না। ঠিক আছে, 1 বছরের আগেও গাড়ি দিতে পারে না মাহিন্দ্রা, এতটাই চাপ মাহিন্দ্রার। ঠিক আছে, আমার এক বন্ধু একটা গাড়ি নিল, সেটা দেখলাম প্রায় 18 মাস সময় লাগিয়ে দিয়েছে গাড়িটা নিয়ে আসতে। তো এত ডিমান্ড, হাই ডিমান্ডিং। তাহলে এত ডিমান্ডিং যাদের ব্যবসা, তাহলে তার স্টকের ক্ষেত্রেও তারা কিন্তু সেটা সেই জায়গায় নিয়ে যাবে 100 বার। তাহলে তোমাকে বুঝতে হবে যে এই সময়টা যখন দাঁড়িয়ে আছে, তার মানে সে কি করছে, সে এনার্জি সেলগুলো বাড়াচ্ছে। আমাকে সেই জায়গায় পিক করতে হবে। ম্যানেজমেন্ট ভালো, কোম্পানি ভালো, আজকে স্করপিও কালকে তালা লাগিয়ে চলে যাবে না। আমি সেই জায়গায় পিক করে বসে থাকি, ভাই ও উপরের দিকেই তোমাকে নিয়ে যাবে, আমি ওখানেই পিক করব। তাই জন্য এই সকল ইনভেস্টাররা যারা মনে করছে আমার একটা হিউজ টাকা আছে, সেই সকল স্টকগুলোকে তারা দেখুক যে কোন কোন স্টকগুলো সেগুলো ভালো আছে, সেই স্টকগুলোর উপরে তারা পয়সাটাকে অ্যালোকেট করুক। লং টার্মে যত পয়সা তুমি এখানে লাগাতে চাও লাগাও, তোমার রিটার্ন যত বাড়াবে তত তার রিটার্ন হাই হবে। আর যত কমের ভেতরে তুমি 1000 টাকা দিয়ে, অনেক স্টুডেন্ট আছে বলে স্যার আমি তো 10,000 টাকা দিয়ে শুরু, তাই করো। তুমি 10,000 টাকা কেন, তুমি 1000 টাকা দিয়ে শুরু করো। তারপরে তুমি যতটা পারবে আস্তে আস্তে তোমার প্রফিটও বাড়বে, তোমার তার সঙ্গে সঙ্গে ক্যাপিটালও বাড়বে, অসুবিধা কিছু নেই। তাই জন্য এখানে কোনো মানে জায়গা নয় যে তুমি 1000 টাকা দিয়েও শুরু করতে পারবে, এবং যার থেকে যতটা পারবে তুমি ইনভেস্টমেন্ট করো। অনেক ধন্যবাদ তোমায়। এই শেয়ার মার্কেট বা স্টক মার্কেট, এইটার একটা জুজু সবার মাথায় ঘোরে, সবাইকে ভয় দেখানো হয় যে না 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 এখানে খুব রিস্ক আছে, এদিকে বেশি টাকা ঢালিস না বা এদিকে বেশি মাথা লাগাস না, ক্ষতি হয়ে যাবে, অনেক টাকা লস হবে। এই যে পুরো ধারণাটা তৈরি করা হয়েছে বা এই ধারণাটা চলতে থাকে, এটা যে তুমি খুব সুন্দরভাবে বুঝিয়ে ভেঙে দিলে যে না এটা এমন কোনো জুজু না, সহজেই এখানে মানুষ ইনকাম করতে পারবে সে যদি একটু মনোযোগ সহকারে বিষয়গুলো নিয়ে দেখে। এবং এইগুলো নিয়ে আলোচনা করার ফলে আমাদের হয়তো অনেক দর্শকই এটা থেকে আজকে অনেক সাহস পাবে বা অনেক কিছু জানতে পারলো যে বিষয়টা মানে শেয়ার মার্কেটে কীভাবে পা রাখতে হয় বা শেয়ার মার্কেটে এক পা করে কীভাবে এগিয়ে যেতে হয়। আজকে এই আলোচনাটা করলাম শেয়ার মার্কেট নিয়ে।
একটা বিগিনারদের জন্য, কিন্তু এরপরে তোমাকে আমি ডাকবো, অন্যান্য কোনো এপিসোড করব যেখানে আলাদা আলাদা ডিভিশন করব, যে কোন কোন সময় কোন কোন শেয়ার কোন কোন কোম্পানির কিভাবে কেনা উচিত, কিভাবে বিক্রি করা উচিত, কেন কেনা উচিত, আরও ভার্স আলোচনা করব। তো সেই আলোচনায় তোমাকে থাকতে হবে, আমি আমন্ত্রণ জানাবো, আশা করি তুমি আসবে। আজকে একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো আবার দেখা হচ্ছে, ততদিনে আমাদের দর্শকরা তোমার থেকে পাওয়া অমূল্য যে উপদেশ পেল সেটা আশা করি তাদের কাজে লাগবে। ভালো থেকো। হুম।